আমার মতো পাগল প্রেমিক আছেন। আজকে 10 জন চেয়েছি, 5 জন পেয়েছি গুরু, এখন পর্যন্ত 6 জন 6 জন পেয়েছি। চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে হাজারি করি, চলো প্রিয় তোমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান আমি তোমাকে অনেক ভালোবাসি। প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি। আচ্ছা, কে ডাকে এভাবে ভালোবাসার ফেরিওয়ালা? চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধনাহারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসা, আমাদের বাংলাদেশ। যারা যেখান থেকে এখন এই মুহূর্তে আমাদের সাথে ভালোবাসার ক্যানভাসে আমাদের সাথে যুক্ত আছেন, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভালোবাসা বাংলাদেশ ঢাকা FM 90.4 এই আয়োজনে। স্পেশালি যারা ফ্রিকোয়েন্সি মডিউল এবং সেই সাথে আমাদের সাথে ফেসবুক স্ট্রিমিং এর থ্রু দিয়ে আমাদের সাথে কানেক্টেড আছেন, সবাইকে ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে আজকের আয়োজন, আজকের এই পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাই দ্য ওয়ে, আমার গেস্ট অনেক ব্যস্ত, হাত কাঁপতেছে, আর 5-7টা মোবাইল থেকে বিভিন্ন আইডি থেকে শেয়ার করে দিয়েছে। আমি তো অনেক সংগঠক টাইপের মানুষ, রাইট? মোটামুটি আর কি। মোটামুটি না, আমার কাছে তো ফাটাফাটি মনে হচ্ছে। আমি কোথাও কখন কি প্রোগ্রাম করি সেটাই কখনো কাউকে জানান দেওয়ার চেষ্টা করি না। আপনি ঢোকার সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে সবকিছু শেয়ার করে দিলেন। কি ধরনের মোটামুটি এন্ড ফাটাফাটি টাইপ সংগঠক বলেন তো? আসলে তো আপনি কি আমার সাথে আর আগে যোগাযোগ করেছিলেন, দেখা হয়েছিল আপনার সাথে, কোথাও প্রোগ্রাম করেছিলাম আমি? সেটা বোধহয় আপনি একবারে শেষে বলতে চান না? আচ্ছা, এটা বলছি, আমি বিস্তারিত বলবো, কিন্তু বলছিতে তো ধরা খেয়ে গেছেন। আমি রাজশাহী, আপনি চাপায়। বলছি যখন বলেছেন তখনই বুঝছি যে আপনি আমার সেই আসলে আজকে দর্শকদের প্রতি আগে আন্তরিক কৃতজ্ঞতা পরে জানান। এখানে আটকায় আছে পুরো পৃথিবী। হ্যাঁ, বেমান ছেড়ে যে চিলের ক্লিপ। আসলে পৃথিবীটা এক অদ্ভুত জায়গা, রহস্যময় জায়গা, যেখানে আমি আপনি সারা পৃথিবী একটা গোলক ধাঁধার মধ্যে আছি। আচ্ছা, লাভগুরুর যে মহাগুরু চাঁপানগঞ্জ থেকে, রাইট? হ্যাঁ, ভাষা তো তাই বলে। সেখান থেকে সরাসরি কানেক্টেড। আজ আপনাদের জ্ঞান নেয়ার পালা, আজ আপনাদের নিজেদের পরিশুদ্ধ করার পালা, আজ নিজেদেরকে ঋদ্ধ করার পালা। সো শুরু করেন গুরুজি। আজকে আসলে আমি মূলত এসেছি আব্দুল গনি ফিটু। আমাকে হয়তো পুরো বাংলাদেশ না চিনলেও পুরো বাংলাদেশের প্রতিটা জেলার অন্তত 2-4 জন করে মানুষ আমাকে চিনে। নতুন করে পরিচয় দেওয়ার কিছু নাই। আজকে আমি এসেছি আমার কোনো গল্প বলতে না, আমি এসেছি কয়েক শত কয়েক হাজার মা বাবার আর্তনাদ, হাহাকার, তাদের যে বুকের কষ্টটা আমি আজকে সবার সামনে তুলে ধরতে এসেছি। আমার ব্যক্তিগত কোনো গল্প আজকে আমি বলবো না, যদিও অনেক গল্প আছে, কিন্তু সেগুলো থাক, অন্য দিনের জন্য রেখে দিলাম। রেখে দেননি, আপনি ঢেলে দিয়ে গেছিলেন আগের দিনে। যদি নতুন যেসব কথা আছে সেগুলো বলুন আজ। নতুন ভাবে কেউ যদি কখনো শুনতে চাই আমার জীবনের গল্প, তো যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে, তো পরবর্তীতে বলার চেষ্টা করব। আজকে মানুষের যে না বলা কথাগুলা যারা বলতে পারছে না, যেসব মা বাবা, এই কিছুক্ষণ আগেই, এখন আমাদের কাজ চলছে বাইরে, আমাদের টিম মেম্বার জয়নাল আবেদিন ভাই, উনি বাইরে বসে আছেন, অলরেডি কথা চলছে। জয়নালকে ডাক দেন, আপনার কথা তো শুনছি আমি মন ভরে আগের দিন। জয়নালকে ডাক দেন, ও বসে থাকুক। তো শুরুতে একটু কথা বলে নেই। এক্ষুনি একটা আমার কাছে মেসেজ আসলো লালমনিরহাট থেকে কিছুক্ষণ আগে, যে একটা ছেলে পাওয়া গেছে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে, প্রায় বছর খানেক আগে একটা ছেলে হারাইছে, নাম হচ্ছে পারভেজ, যেটাকে আমরা সারা বাংলাদেশ তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করছি। হয়তোবা এমন কোনো জায়গাতে ছেলেটা আছে যেখানে আমরা পৌঁছিতে পারছি না, বা আমাদের পোস্ট বা ভিডিওগুলি সেই জায়গাতে যে পৌঁছিছে না। তো আমরা ভিডিওতে বা পোস্টে অনুরোধ করেছিলাম যে এই ধরনের কোনো ছেলেকে যদি দেখতে পাওয়া যায়, যাতে বাংলাদেশের যে প্রান্তে হোক আমাদেরকে একটু ফোন দিয়েন। তো সেই অনুযায়ী কিছুক্ষণ আগে ফোন আসছে এবং ফটো আসছে, ভিডিও পাঠাইছে। আমরা ওই পারভেজের মাকে ফটো ভিডিও পাঠাইছি, মিলানোর চেষ্টা চলছে। আমরা অনেক এটা নিয়ে খুব টেনশন আছি এই মুহূর্তে। তো জয়নাল আবেদিন রাজীব ভাই ওটা নিয়ে কাজ করছে। প্রথমে আসলে কি বলবো, আমি
আজকে এখানে এই ঢাকা FM 90.4 এখানে আসার আগেই মনে হচ্ছে আমি অন্য এক জগতে চলে গেছি। কেন জানেন? অনেক মা বাবা আজকে আমাকে ফোন দিয়েছে, মেসেজ করেছে। যখন আমি দুপুরবেলাটা পোস্ট করছিলাম যে আজকে আমি ঢাকা FM এ কিছু বলার জন্য যাচ্ছি, তখন আমার কাছে কয়েকশো মেসেজ আসছে, যাদের ছেলে হারিয়ে আছে। আচ্ছা, এই যাদের যে মা মেসেজ হারিয়ে আছে। আসছে বিশেষ করে হারানো টাইপের, জি হারানোর জন্য সবচেয়ে বেস্ট কে বাংলাদেশে জানেন? বাংলাদেশে, ওয়ার্ল্ডে, গোটা পৃথিবীর মধ্যে বেস্ট কে জানেন? ওর নাম কিবরিয়া, জি আর যে কিবরিয়া। অবশ্যই। এ হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে বেস্ট, জি কারণ ওর যে সফলতা সেটা ঈর্ষণীয়। জি ও যেভাবে শত শত মানে কাছের মানুষজনকে তার কাছের মানুষজনের কাছে ফিরিয়ে দিয়েছে, সেটা হচ্ছে সত্যি প্রেজওয়ার্দি। আর এবং ইউটিউব কয়েকদিন আগে দেখলাম একটা স্পেশাল ব্লগ করেছে তাকে নিয়ে। সো মানুষ যদি যাইতেই চায় তাহলে আর যে কিবরিয়ার কাছে যাওয়া উচিত। উই আর প্রাউড, উই আর শেয়ারিং দ্য সেম স্টুডিও। এখানেও কিবরিয়া মাঝে মাঝে বসে, এটা আমার জন্য গর্বের জি যে এইখান থেকে সে প্রোগ্রাম করে। ইটস সো গুড। নিশ্চয় বলি। এবং এই যে ধরনের কাজ সে করেছে আপন ঠিকানার আদলে, এবং ঢাকা FM 90.4 এটার সবচেয়ে বড় সাক্ষী। জি যদিও কিবরিয়া নিজের ভেঞ্চার থেকে এই কাজগুলো করতেছে, কিন্তু এটা স্টার্টিং, এটার বিগিনিং, এটার আতুর ঘর, এটা শুরুয়াত, সেটা হচ্ছে ঢাকা FM 90.4। সো কেউ মানুক আর না মানুক, কেউ জানুক আর না জানুক, এই কন্টেন্ট এবং এই ক্রিয়েশন শুরুই হয়েছিল ঢাকা FM 90.4 থেকে। জি সো ঢাকা FM 90.4 এর যারা মালিক, স্পেশালি দ্য সিইও, আমি আমিনুল হাকিমের কথা বলছি, যে মানুষটা সুযোগ করে দিয়েছিল বিধায় এই কাজটা শুরু হয়েছিল এখান থেকে। জি তারপরে সে মনে হয় এই ভেঞ্চারটা নিজের পার্সোনাল চ্যানেল থেকে করে, বাট হি ইজ দ্য পার্সন যাকে আমরা পথিকৃৎ বলতে পারি আপন ঠিকানা বা মানুষের হারিয়ে যাওয়া মানুষগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য। সো ওকে বাদ দিয়ে আপনাকে কমিউনিকেট করে কিভাবে, কেন? জি আমি যতটুকু কাজ শিখছি এখন পর্যন্ত, তার মধ্যে প্রথম তার ভিডিও দেখার পর তাকে ওকে আমি- দেখে ইন্সপায়ার হয়েছে, জি তাই জি তো? জি জি That's good, 100%। that's good. এটা আমি এক বাক্যে স্বীকার করি। ওকে দেখেই আপনি ইন্সপায়ার হয়েছেন, তারপরে- ভেরি গুড। তারপরে উনি যখন ওই হারিয়ে যাওয়া মানুষগুলো 20 বছর, 30 বছর, 50 বছর, 60 বছর, এক একটা মানুষ যখন হারিয়ে থেকে পরিবার পাই, তা আমি অন্তত 6 থেকে 7 জন এই মানুষ খুঁজতে আমি ওকে দেখে শুরু করছিলেন, না আমি উনার হয়ে আমি সহায়তা করেছি। ভলান্টিয়ার ছিল, ওর কিছু হ্যাঁ, ভলান্টিয়ার থাকে। জি 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 আমি চাঁপাইনবাবগঞ্জে একমাত্র ভলান্টিয়ার ছিলাম। আর তারপর নিজে থেকেই শুরু করলেন, তারপরে আমি নিজে থেকে শুরু করলাম ভেরি গুড, কোনগুলা? ভেরি গুড। বাট শুরুয়াত কোথায় জানেন তো? আ- আতুর ঘরটা জানেন তো? হ্যাঁ এই ঢাকা FM 90। জি 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 yes। এখান থেকে ও শুরু করে, উনি এই একজন কাজটা শুরু করে। উনি একজন এই মানবিক কাজের উনি কিন্তু একজন গুরু। এক্স্যাক্ট। আমার দ্বিতীয় গুরু হিসাবে আসছে মানবিক শওকত, যিনি পুলিশে ছিলেন, চট্টগ্রামে আছেন বর্তমানে বেওয়ারি সেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা পরিচালক মানবিক শওকত। তো আমি এই যে পাগল নিয়ে কাজ শুরু করি কিন্তু আমি মানবিক শওকত FM গুরু আসে না প্রোগ্রাম করতে এখানে? হ্যাঁ যেহেতু গুরু, হারিয়ে যাওয়া গুরু, লট অফ গুরুজ এন্ড অল। জি যেহেতু কিবরিয়া ভাই হারানো লোক নিয়ে কাজ করে, আর আমি একটু ভিন্ন টাইপের শুরু করলাম যখন বাংলাদেশে করোনা শুরু হলো সারা বিশ্বে, তখন দোকানপাট বন্ধ, মার্কেট বন্ধ, রাস্তায় থাকা মানুষগুলা খাবার পায় না, খাবার জন্য হাহাকার করে দৌড়িয়ে বেড়ায়, ময়লা ডাস্টবিন থেকে কুড়িয়ে খায়, যে ময়লাগুলা মনে করেন যে ওর পাশ দিয়ে আমরা যেতে পারবো না, সেই সব ময়লাগুলা কুড়িয়ে কুড়িয়ে খায়। আমি ওই সব মানুষ নিয়ে কাজ শুরু কিবরিয়ার করলাম। সাথে ইম্পর্টেন্ট হচ্ছে ফিটু ভাই, সেটা হচ্ছে ঢাকা FM। জি ইটস এ লার্জার দ্যান লাইফ। এটা একটা এমন একটা ক্যানভাস, এমন একটা চ্যানেল যারা এই মানুষগুলোকে তৈরি করতেছে, লাইক জি। ফিটু, লাইক কিবরিয়া, লাইক Yes. এতেশাম। হাজার তাহলে- হাজার তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কে? ঢাকা FM ঢাকা FM 90.4। অবশ্যই Yeah. অবশ্যই, জি এবং এক বাক্যে স্বীকার করি, জি, এবং please. ওইসব মানুষগুলোকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি, জি। কৃতজ্ঞতা জানাই, যাদের কাজ না দেখলে আমার এই আজকে এই ফিটুয়ার কেউ দেখতো না, জি। বা ফিটুকে কেউ জানতো না, চিনতো না। আমি যে এখন পর্যন্ত 470 জন মানুষকে পরিবার পর্যন্ত পৌঁছে দিয়েছি, এটা তাদেরই একটা মানে ওরাই হচ্ছে আমাদের মানবিক গুরু। True. মানবিক শওকত, এই আমার কিবরিয়া ভাই, হ্যাঁ, এই সব মানুষগুলার কাজ না দেখলে আমার এই কাজে আসা হতো না। ট্রু। তো এখন আমি আজকে যে কথাগুলো বলতে এসেছি, যে এরকম শত শত হাজার হাজার নারী পুরুষ শিশু পরিবার থেকে হারাইতে আছে, আর আমি পাগল নিয়ে কাজ করি, সেই সুবাদে আমার কাছে প্রতিদিন 10টা 15টা 20টা মেসেজ আসতেই থাকে। আমার কাছে কিন্তু যারা 20 বছর 30 বছর হারিয়েছে ওই সব মেসেজ আসে না, জি ওগুলো কিন্তু ওখানে যায়, বা আমার কাছে আসলেও আমি বলি কানে কানে যে এটা আমার কাছে সফল হওয়ার সম্ভাবনা খুব কম, আপনি হচ্ছে কিবরিয়া ভাইয়ের কাছে যান। জি
কারণ ওনার লক্ষ লক্ষ কোটি কোটি ফলোয়ার, জি। আর আমার সামান্য কয়েকশো, এটা কিছুই না ওই মানে তুলনায়। গল্প শুরু থেকে তো গল্পে শুরু হচ্ছে এই ঢাকা এফএম 90.4 এরা তৈরি করতেছে এই সব এরা প্রোডাক্টগুলো তৈরি করতেছে। এই ফিটু, এই কিবরিয়া, এগুলো জি। কি এহতেশাম, এগুলো কি কে তৈরি করতেছে? শুধু আমি ফিটু, কে তৈরি করতেছে? আমার মতো এই না, ঢাকা এফএম 94, True, আমার মতো true. হাজার হাজার মানবিক কর্মী, স্বেচ্ছাসেবক বলেন, সব তৈরি করছে। জি, সব তৈরি গল্পে করছে আসে। এই ঢাকা এফএম 94। গল্পে এখান আসে। থেকেই সারা বাংলাদেশ এবং অন্য বিশ্ব ছড়িয়ে পড়েছে। True, গল্পে আসে। যেমন আজকে ফেসবুকে ঢুকলে অনেকগুলা টিম দেখতে পাওয়া যায় বিভিন্ন ধরনের, যারা আমি দেখেছি যে গোড়া একটাই, কে? এই ঢাকা এফএম 94, ওকে, যাই গল্পে। গোড়া একটাই। এবার আমরা গল্পে চলে যাই। এখন হুম। আজকে আসলে মূলত যে কথাগুলো বলার জন্য আসছি, খুব অল্প সময়ের মধ্যে বলার চেষ্টা করব। যদি বলার মধ্যে আমার কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি ভাই মূর্খ সূর্খ মানুষ, তারপরে পাগল নিয়ে কাজ করতে করতে নিজের অর্ধেক ব্রেন চলে গেছে অলরেডি। 2-3 বার চিকিৎসা নেওয়া হয়েছে, ডাক্তার বলেছে এর চাইতে বড় ধরনের কিছু হলে পরে খবর আছে, তোমাকে মানুষ খুঁজে রশিদে বাঁধবে, কাজে অত বড় রিস্কিতে যাও না। আমি বললাম স্যার আমি 1 মিনিটও বসে থাকতে পারি না। আমি যখন শুরু করি 19 সালের শেষে এই মানসিক ভারসাম্য নিয়ে কাজ করা, তো প্রথমে 2-1 জন স্মরণ করতো আমাকে, এখন অনেক মানুষ আসে। এখন আমার এলাকাতে বর্তমানে আমার হাটে, বাজারে, স্টেশনে, যে কোনো জায়গাতে, আমার চাঁপাইনবাবগঞ্জ জেলা, রাজশাহী রেল স্টেশন, নাটোর, ঈশ্বরদী বাইপাস, ঈশ্বরদী রেল স্টেশন, এদিকে জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, সান্তাহার, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, এইসব জায়গাতে এখন মানুষ পড়ে থাকলে আমার কাছে ফোন আসে। এমনকি ময়মনসিংহ, নেত্রকোনা থেকেও ফোন আসে যে এখানে একটা মানসিক ভারসাম্য মানুষ পড়ে আছে, ফটোটা পাঠালাম, কিছু একটা করেন। এই 2 সপ্তাহ আগের ঘটনা। 2 বছর আগে একটা মেয়ে হারাইছিল, তার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর। সেই মেয়েটা নেত্রকোনাতে মাসখানেক থেকে পড়েছিল, তাকে কেউ কোনো রকম ভাবে করতে পারছিল না, মানে পরিবার খুঁজতে পারছিল না। পরে আমি আমার এই রাজীব ভাইকে বললাম যে রাজীব ভাই একটা কিছু করেন। মেয়েটা বাসা কোথায়? রাজীব ভাইয়ের বাসা আছে রংপুরের মিঠাপুকুর, উনি বনানীতেই দীর্ঘদিন যাবত আছেন, এখানে একটা জব করে, এবং যতটুক পারে ওনার ডিউটির পাশাপাশি আমাকে এই মানুষগুলার পরিবার খুঁজতে প্রচুর সময় দেয়, যেটা আমি ভাষায় বলে শেষ করতে পারবো না। এরকম যদি আমি আর মোটামুটি যদি আর 10-20টা লোক পাই, তাহলে আল্লাহ দিবে রাস্তায় মানুষগুলা অনেকটাই কমে যাবে, মানে রাস্তায় পড়ে থাকবে না, অনেকগুলা চলে যাবে। প্রতিটা জেলায় জেলায় এখন এরকম অনেক মানুষ তৈরি হয়েছে, কিন্তু রাজীব ভাইয়ের মতো অ্যাক্টিভ নাই। মানে কেমন অ্যাক্টিভ নাই, রাজীব ভাই খাইতে বসলেও, খেলাফতের মতো, হ্যাঁ রাজীব ভাই খাইতে বসলেও যদি আমি একটা ফোন দেই বা একটা মেসেজ পাঠাই, খাবারটা রেখে দেয়, ওই কাজটা আগে করে। এমনকি বাথরুমে গেলেও মোবাইলটা হাতে করে যায়, ওই 1 মিনিট বা 2 মিনিটের মধ্যেই কোনো মেসেজ যেন মিস না হয়, কোনো কিছু যেন ছুটে না যায়। আমরা এরকম ভাবে অ্যাক্টিভ ভাবে কাজ করছি। রাজীব ভাইকে বললাম যে ওই মেয়েটাকে নিয়ে কিছু করা দরকার। পরে ওইখানে যে ছিল হলি খান ভাই, উনি একজন মানবিক মানুষ, নেত্রকোনার কেন্দুয়া না, এই কেন্দুয়াতে উনি ওই এলাকাটা অনেক মানবিক কাজ করে। পরে উনি একটা ছোট্ট একটা ভিডিও পাঠাইছিল ওনার এক ছেলের মাধ্যম দিয়ে, সেই ভিডিওটা আমরা রেকর্ড শোনার পরে তার পরিবার, একেবারে পরিবার পর্যন্ত পৌঁছতে সক্ষম হই, এবং ওই রাত্রেই ওনার পরিবার থেকে লোক আসে, তার মা, তার চাচাতো ভাই, 3-4 জন মিলে প্রাইভেট গাড়ি নিয়ে এসে মেয়েটাকে সকালবেলা 8টা-9টার মধ্যে উদ্ধার করে বাসায় নিয়ে যায়। ওরা এখন কেমন আছে? আমরা আমাদের জায়গাতে আছি, ওরা কেমন আছে? ওরা আলহামদুলিল্লাহ। নাম্বারে ফোন করা যাবে? হ্যাঁ ইনশাআল্লাহ, ফোন দেন। ফোন দেন। মেয়েটার নাম কি ছিল? জান্নাত। ফোন দেন। আর এই ফাঁকে আমরা কয়েকটা টেক্সট নিয়ে নিই। শিওর। ডায়েরিটা দেখি একটু। আচ্ছা, আমি আপনি যা করতে পারি না, যা করার সময়, সুযোগ বা প্রজ্ঞা বা জ্ঞান আমাদের নাই, সেটা দিনের পর দিন করে চলেছে ফিটু, এবং ফিটুর সাথে সহযোগী হিসেবে যারা আছে তাদের একজন জাহেদ এখানে উপস্থিত। সো এটা আমরা বলতে তো খুব সহজে বলাই যায়, বাট এটা যে কত বড় একটা ব্যাপার, এটা যে কত ক্যারিজমেটিক একটা ব্যাপার, সেটা বলার অপেক্ষা রাখে না। তবে এটাও ঠিক, আপন ঠিকানা বা অন্য বিভিন্ন আদলে যারা এই কাজগুলো করেন, তাদের সাথে এরা এক ধাপ আগিয়ে আছে এই কারণে যে এরা এমনও হয় যে দিনের পর দিন ওদেরকে পালতেছে। ফিটুকে আমি কাছ থেকে জানি এবং চিনি, যেহেতু প্রোগ্রামে আমি দেখেছি এর আগে।
এমনও হয়েছে যে একদম বুনো মানুষকে, নিজেও বুনো হয়ে গেছে, ওদেরকে শুশ্রূষা করা, ওদেরকে দিনের পর দিন রেখে রেখে খাওয়ান বা বিভিন্ন রকমের ব্যবস্থা করা। এমনও হয়েছে যে বাড়ি থেকেও বেচারা নিগৃহীত হয় দিনের পর দিন, যে তুমি তো ওদের সাথে থাকতে গিয়ে বাড়ির খবর সবর নিচ্ছ না। সো এই হচ্ছে স্পেশালিটি ফিটু, এবং ফিটু যাদেরকে নিয়ে কাজ করে তাদের ব্যাপারে। এটা সাধারণত দেখা যায় না, কারণ আমরা একটা প্রোগ্রাম করতেছি, প্রোগ্রামের আদলে বলছি, মানুষ ফিটুর মতো বিভিন্ন ভলেন্টিয়ার আছে, খুঁজে দিচ্ছে, তারপর আসছে, সেটা একটা জিনিস। আর খুঁজে আসার আগ মুহূর্তকাল পর্যন্ত ওই মানুষটাকে যে যত্ন করে, মানুষটাকে যে সেবা শুশ্রূষা দেয়া এবং মানুষটা যত্ন করা, এটা কিন্তু সাধারণত দেখা যায় না, যেটা ফিটু দিনের পর দিন করে চলেছে। ফিটু আগের প্রোগ্রামে এই জিনিসগুলো আমরা জেনেছিলাম, রাইট? জি। ওকে, আপনি ফোন দেন, যদি দেখি আমরা ফোনে পাই কিনা। কিছু কমেন্টস নেই ফাঁকি। আমি সিলেট থেকে শুনছি, সাইদুর রহমান বলেছেন। বাবর আলী লিখেছেন, ফিটু ভাই ছোট থেকে অনেক আন্তরিক। আচ্ছা, ছোট থেকে অনেক আন্তরিক। আচ্ছা, সবাই আজকের প্রোগ্রামটা একটু বেশি বেশি করে শেয়ার করেন। সৈকত আহমেদ বললেন বলেছেন। তারপরে আছেন সাইদুর রহমান, সিলেট থেকে শুনছি। গুরু মঞ্জুর হোসেন লিখেছেন, মোহাম্মদ মঞ্জুর হোসেন সোনারগাঁও থেকে শুনছি। গুরু কেমন আছেন? নরমাল সম্রাট কল দিয়ে আলম দেখেন কথা বলে শাহজাহান কিনা। আছেন। আপু আমি সিলেট থেকে ভয়েস শুনছি, কল আমার বাদ দেন, কমেন্টটা পড়েন। এমনি নরমাল কল দেন। আপু রাজি হলে আজকে আমাকে খুবই ফোনে দেন। সুন্দর লাগছে, ধন্যবাদ। আজকে গুরুকে সুন্দর লাগছে। আরাফাত হোসেন হৃদয় লিখেছেন, রংপুর থেকে আছি। জামিউল হাসান রানা লিখেছেন আমাদেরকে। আমি মোহাম্মদ মঞ্জুর হোসেন, তারপরে কবির হোসেন কেমন আছেন গুরু? জাফরিন জাহান তৃপ্তি লিখেছেন, গুরু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। টিনা দে বলেছেন, প্রতিবারের মতো আমি আজকেও তোমাদের আরেকবার সাথে ট্রাই করেন। লাইভে। এঞ্জেল মন পাখি লিখেছেন, মন খারাপ লাগছে খুব। কেন মন খারাপ লাগছে? আরফাত হোসেন হৃদয় লিখেছেন, আপু কেমন আছেন? ভালোবাসা নিবেন। ফাহমিদা তাসনিম, আপু আমার আম্মু অনেকদিন ধরে আপনাদের কথা শুনেন বাট দেখেন নাই, আজকে উনি প্রথম আপনাদের লাইভ দেখছেন। উনি আসসালামু অনেক আলাইকুম। হ্যাপি। থ্যাংক ইউ দেখেন আন্টি। রাজি কিনা। জি, একটু কথা বলেন তো। আপনি জান্নাতের বোন না? জি আপনি আলাপ করেন। আচ্ছা, জান্নাতকে তো আপনি নিয়ে গেলেন গত 20 তারিখে। ব্যাকগ্রাউন্ড বন্ধ জি করো। জি। আপনার হচ্ছে ইয়া থেকে, নেত্রকোনার কেন্দ্র থেকে আপনি আসছিলেন না? না আমি গেছিলাম না, আমার ভাই গেছিল। আপনার ভাই আসছিল, তারপরে চাচাতো ভাই আসছিল, জান্নাতের মা আসছিল। এখন কেমন আছে জান্নাত? আছে জান্নাত, ভালো না জান্নাত এমনই আগের মতোই। মানে মাথার সমস্যাটা এখন কমেনি, এই তো? না না বাট পাইছেন কি ঠিকঠাক মতো? জি, আপনারা কতদিন যেখান থেকে হারাইছিলেন নিয়ে গল্প গেছিলেন, করেন। আমরাই হচ্ছে সেই টিম। মানে আমরা আপনাদেরকে সাথে যোগাযোগ করছিলাম আপনাদের নবীনগর থানার মাধ্যম দিয়ে। আপনাদের যে মেম্বার, জুয়েল মেম্বার ভাই, হ্যাঁ, জুয়েল মেম্বারের মাধ্যম দিয়ে আপনাদের সাথে যোগাযোগ করছিলাম। আর আমাদের এই কেন্দ্র থেকে আমাদের রতন ভাই, আমাদের মানবিক ভাই হচ্ছে হলি খান, এদের সহযোগিতায় আপনার এই জান্নাতকে আপনাদের পরিবার পর্যন্ত আমরা পৌঁছতে সক্ষম হয়েছি। আপনারা কত বছর হারানো ছিল? হারিয়েছিল 2 বছর না? হ্যাঁ 2 বছর হারিয়েছিল। আপনারা কি তাকে পাওয়ার পরে খুশি হয়েছেন? হ্যাঁ খুশি তো, এতদিন ধরে পাই না, খুশি। কে বলছে কথা? জান্নাতের বোন আপনি না? জি জি, একটু কথা বলেন তো, আমাদের গুরু কথা বলবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যদিও অনেক রাতে ফোন দিচ্ছে, আমার মনে হয় আপনি ঘুম থেকে উঠলেন, আপনার কণ্ঠস্বরে তাই মনে হচ্ছে। নবীনগর আমার খুব পছন্দের জায়গা, স্পেশালি নবীনগরের ওই যে ঠিক নদীর পাশে যে জায়গাগুলো করেছেন, রেস্টুরেন্ট গুলো, ওখানে আমি মাঝে মাঝে যেতাম এবং ওখানে বসে থাকতে আমি পছন্দ করতাম। এবং খুবই অদ্ভুত সুন্দর একটা মেডিকেল বানাইছে না নবীনগরের ওই যে নদীর মাঝে, খুব চমৎকার মেডিকেল। এটা আমার খুব পছন্দের জায়গা নবীনগর। বাট একটা জিনিস সত্যি বলার জন্য এবং দেখার জন্য নিয়ে আসা, এই ফিটু এই লোকটা এবং যে মানুষগুলোর কথা বললো, হলি খান ওখানে মেনলি দায়িত্ব পালন করেছিল না? হ্যাঁ, প্রথমে আমাকে ইনফরমেশন। আচ্ছা, এই মানুষগুলো এবং সাথে জুয়েল মেম্বার সহ জি, এই মানুষগুলো যে ভূমিকা রেখেছে, সেটার জন্য 2 বছর পর আপনি আপনার বোনকে খুঁজে পেয়েছেন, রাইট? জি এই মানুষটাকে আমরা সম্মান জানানোর জন্য আজকে নিয়ে এসেছি আমাদের চ্যানেলে। আপনি কি বলতে চান বহু বছর পর এই যে কষ্টগুলো করতেছে নিজের খেয়ে, এই যে নিজ দায়িত্বে বহু মানুষের কষ্ট যারা আছে তাদেরকে সমাধানের চেষ্টা করতেছে, এদের সম্বন্ধে কি বলার আছে আপনার? সম্মান জানানোর দিকে আমরা খুশি, ভালো আমরা জানান। গ্রামের এবং এবং বিশ্বাস করেন, এই কাজগুলো করার জন্য মানুষের বড় অভাব আজকের পৃথিবীতে। এই মানুষগুলো নিজের পরিবার পরিজন সবকিছুকে ফেলে দিয়ে শুধুমাত্র এই কাজগুলো করার জন্য দিনের পর দিন চেষ্টা করে যাচ্ছে। জান্নাত কি জেগে আছে নাকি ঘুমিয়ে আছে? না ঘুমাই না। ঘুমিয়ে আছে। ওকে, ভালো থাকবেন। আর আপনাদের জন্য দোয়া। আপনার চাই আপনার ঠিকঠাক মতো ওকে নিয়ে, মাথার ওই সমস্যা মানে পরিপূর্ণভাবে ঠিক হয়নি, রাইট?
না। না না আচ্ছা। আপনারাও দোয়া করবেন। কে বলি কয়দিন হলো, এই যে 20 তারিখে, এই গত 20 তারিখ জি গত মাসে, জানুয়ারি। হ্যাঁ 20 তারিখ। আর সবচেয়ে বড় কথা, ফিটু এবং যারা আপনাদেরকে এই কাজে সাহায্য করেছে তাদের জন্য দোয়া রাখবেন। ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি আর একটা কলে আছি, শরবিন্দু রায় ছেলে এটা। এটা কতদিন আগের ঘটনা? এটা হচ্ছে আপনার শরবিন্দু রায়কে নিয়ে গেছে আমার থেকে মাত্র ফোন দেন। তারিখটা হচ্ছে আপনার এই 21 তারিখে। ফোন দেন। শরবিন্দু হারিয়েছিল 18 বছর। 18 বছর? 18 বছর। কি ঘটনাটা একটু বলেন আর ফোন দেন। তো 18 বছর আগে হারিয়ে যাওয়ার পর ওদের একটা হিন্দু ধর্মের মেয়ে লোক শরবিন্দু দাস, শরবিন্দু রায়, দাস না রায়। তো হারিয়ে যাওয়ার পরে ওনারা হিন্দু ধর্মের যে মানে আদর্শ মতে ওনারা করছে কি ওর শেষকৃত্য করছে, শেষ করছে মোট কথা। শেষকৃত্য বলতে যা হ্যাঁ, বোঝায়। যা বোঝায় আর কি। হুম। তো আমি ওনার ছেলের সাথে একটু নাম্বারটা আমি কানেক্ট করি 01। আচ্ছা, যে জিনিসটা এত সহজে সে বলতেছে, আপনারা কি বুঝতে পারছেন যে এর পিছনে কি পরিমাণ পরিশ্রম, কি পরিমাণ কষ্ট আর কি পরিমাণ ধৈর্য লুকায় আছে? এই যে একজনকে তো শুনলেনই, হঠাৎ করে ফোন দিলাম, ঘুম থেকে উঠলো জান্নাতের বোন, সে বলল যে 2 বছর পর আমার বোনকে ফিরে পেয়েছি। পিছনে যে মানুষগুলো ভূমিকা রেখেছে সে তো বটেই, ফিটু সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, কিন্তু এর পিছনে আছে আরেকজন, যার কথা বললেন, কি নাম ওর? জুয়েল মেম্বার আর হলি খান, নেত্রকোনার হলি খান ভাই। ওকে ওকে। আচ্ছা আপনি একটু লাইনে থাকেন, আমি একটু কথা বলে নিই, আপনি লাইনে থাকেন, কাটবেন না ফোনটা, ঠিক আছে? স্পিকার দেন। আপনার সাথে কথা বলার জন্য ফোন দিচ্ছি। আপনি কে বলছেন? এই শরবিন্দু রায় কে হয় আপনার? দাদু। আচ্ছা আপনি লাইনে থাকেন, আমি একটু কথা বলে নিই ফাঁকে, আপনি লাইনে থাকেন। শরবিন্দু রায় যখন রাস্তায় ছিল যে জায়গাটাতে, আমার অতলে বাড়ি থেকে মোটামুটি হয়তো বা 10-12 কিলো দূরে, তো একটা ছেলে যখন ফোন দিল আমাকে যে ভাই এখানে একটু আসেন তো, এখানে একটা লোক আছে বেশ কিছুদিন যাবত। আমি যখন ওনাকে আনতে গেলাম, লোকটাকে যখন আনতে গেলাম, তো যাইয়া দেখছি যে একটা হাফ প্যান্ট পরে আছে লোকটা, এত বড় একটা বয়স্ক মানুষ, প্রায় 70-73 বছর বয়স। জি। আমি যখন একটা ভিডিও দিলাম ওই জায়গাতে যে আমি এই শরবিন্দু রায়ের পরিবার খুঁজছি, তখন ও নামও বলতে পারছিল না, তখন প্রায় 1 থেকে 150 মানুষ। আপনি বিশ্বাস করবেন না, ওই জায়গাতে যে দৃশ্যটা দেখেছি আমি বলে বুঝাতে পারবো না, আমার অন্তরটা ফেটে গিয়েছে, কলজাটা। কেন জানেন? 150 থেকে 200 মানুষ ওখানে বসে আছে, অথচ সে একটা হাফ প্যান্ট পরে এই শীতের মধ্যে। আপনি বলতে পারেন আমরা কতটি পোশাক পরে আছি? সেই শরবিন্দু রায়কে একটা ট্রাউজার বা একটা প্যান্ট বা একটা ভালো কম্বল দেয়নি, কয়েকটা ছিঁড়া ফাটা কাপড় নিয়ে। আপনি লাইনে থাকেন। ডাক্তার স্যার বলেছিল যে মাথায় খুব দিয়েন না, অন্তত 3-4 মাস। আমি 3-4 ঘন্টাও বসে থাকতে পারিনি। শরবিন্দু রায় কথা বলতে পারছিলেন না, তেমন ভাবে ঠিকানা দিতে পারছিলেন না। আমি পরবর্তীতে ওনাকে অনেক জোরাজুরি করি এবং নিয়ে আসার পরে আমি ওই এলাকার এক মেম্বারের মাধ্যম দিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যানকে ফোন দেই প্রথমে, তারপরে ওই এলাকার মেম্বারকে। ওরা খবরটা শোনার পর একরকম মানে হতবাক হয়ে যায় যে সে 12 বছর আগে মারা গেছে। ও শেষকৃত্য করা হয়ে গেছে। 18 বছর আছে ফোনে। একটু কথা বলেন। আপনি নাতনি রাইট? হ্যাঁ। কি নাম আপনার? স্মৃতি রায়। স্মৃতি, আমি লাভগুরু যে প্রোগ্রাম হয় সে লাভগুরু এতেশাম, রাইট? এই আমি একটা প্রোগ্রাম হয় লাভগুরু নামে, সে প্রোগ্রামের হোস্ট এতেশাম বলছি। এবং যেই ছেলেটি বহু কষ্ট করে আপনার দাদুকে আপনার বাসাতে ফিরিয়ে দিয়েছে, আপনার তো 12 বছর আগে শেষকৃত্য করে ফেলেছিলেন যে দাদু আর মনে হয় ফিরে আসবে না, জানেনই সব। এবং এই সেই লোক যে তদবির করে, চেষ্টা করে, পরিশ্রম করে আপনার দাদুকে আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে। এখন কেমন আছেন দাদুকে নিয়ে? ভালো আছি। এই লোকটাকে কি বলার আছে, যে লোকটা নিজের খেয়ে মানে মানুষকে ভালো রাখার জন্য এইভাবে পাগলের মতো চেষ্টা করে? এই লোকটাকে তো চিনবারও কথা না, এর সাথে ধর্মেরও কোনো সম্পর্ক নাই, আপনাদের আত্মীয়ও না, তারপরে যে পরিমাণ পরিশ্রম করেছে, কি বলার আছে আপনার নাতনি হিসেবে? স্মৃতি, তার জন্য অনেক মঙ্গল কামনা রইল। কি সুইট।
আপনি কোন ক্লাসে পড়েন স্মৃতি রায়? ক্লাস 8 এ। ক্লাস 8-এ। জি, আপনি ভালো থাকবেন। ঠিক আছে। না, আসলে আজব মানুষ। দেখুন, আজকে আমি আমার কথা বলতে আসিনি। আমার কথা হচ্ছে যে এই মানুষটা দীর্ঘ 18 বছর রাস্তায় থাকলো। সে হিন্দু হোক বা মুসলমান হোক বা অন্য ধর্মের হোক, তার শরীরে এই ঠান্ডার দিনে একটা পোশাক কেন গেল না? আমি আজকে, কোন জায়গায় এটা? এটা হচ্ছে আমাদের নাচল উপজেলার ভোলামোড় জায়গাটার নাম। না চলে। জি, নাচলের ঘটনা, আমার এলাকারই ঘটনা, মানে আমার বাড়ি থেকে 10-12 কিলোমিটার দূরের ঘটনা। কি যে ঠান্ডা! কেন সে লোকটাকে একটা হাফ প্যান্ট পরা ঠান্ডার অবস্থায়, সময় যার রাত্রে বয়স এটা হচ্ছে চাপায় 73, নাচলের ঠান্ডা, মানে যার বয়স হিসাবে। চলছে 73 বছর। আমি নিজে এখন হয়তো বা আমার শরীর ঘেমে গেছে, কিন্তু কিছুক্ষণ আগেও আমার ঠান্ডা লাগছিল। আমি ভাইকে বারবার বলছিলাম, ভাই আমাকে ঠান্ডা লাগছে। তো আমি একটাই কথা বলবো আপনাদেরকে, বারবার আমি প্রতিটা ভিডিওতে বলে আসি, আজকে এই ঢাকা এফএম এর মাধ্যম দিয়ে আমি সবার প্রতি অনুরোধ করব, দেখেন আপনাদের এলাকায় এরকম শত শত মানুষ রাস্তায় ঘুরছে, নারী পুরুষ শিশু। আপনিও মানুষ, সেও মানুষ। তাকে অন্তত কিছু খাবার দিবেন, পোশাক দিবেন, তাকে জিজ্ঞাসা করবেন। যদি আজ থেকে 18 বছর আগেই যে কেউ শরদিন্দু রায়কে আমার মতো ধরতো জবরদস্ত করে, ধরার পরে তাকে কি জিজ্ঞাসাবাদ করেছিলেন করতো, ওই লোকটাকে? ও তো দেখলেন যে 150-200 লোক দেখতেছে, কিন্তু কেউ ওকে মানে কেউ কাপড় কাছেও চোপড় যাচ্ছে না। দেওয়ারও, হ্যাঁ, কাছেও যাইছে না। আমি যে ওকে গাড়িতে উঠাবো, গাড়িতে উঠছে না। আমি বলছি যে একটু হেল্প করেন, কেউ হাতও দিচ্ছে না। একটাই ছেলে ছিল, দেলোয়ার হোসেন। আমি দেলোয়ার হোসেনকে কৃতজ্ঞতা জানাই, অল্প বয়স, আমার ছোট ভাইয়ের মতো। সে আমাকে হেল্প করে, তাকে দুজন মিলে আমরা গাড়িতে উঠাই। মানে তার শরীরে ময়লা দুর্গন্ধ, তো কেউ হাত দিচ্ছে না। দেলোয়ার, যাই হোক, আজকেও ফোন দিয়েছিল দেলোয়ার, একটা লোকের ছবি পাঠাইছে ওখান থেকে। ওই ছবিটা আমি দেখার চেষ্টা করছি। তো আমার কাছে কথা হয়েছে, এই শরদিন্দু রায় 18 বছর রাস্তায় কেন থাকলো? 18 বছর আগে আমার সাথে কেন দেখা হলো না শরদিন্দু রায়? তাহলে তো তার পরিবার এতটা কষ্ট পেত না, তার বউ বাচ্চা, তার ছেলে মেয়ে, একটাই ছেলে, কেন এতটা টেনশন ভোগ করলো? পাড়া প্রতিবেশী যখন দেখা হলো তখন কি বলতেছে? যখন ওরা দেখলো, তখন শত শত লোক ভিডিও কল, আমি সারাদিন দেখিয়ে শেষ করতে পারি না। ওখানে আবার অভাব নাই। না, ওই দিক থেকে বুঝছি। ওর এলাকার লোক। হুম। ওটা একটা হিন্দু পাড়া। ওরা কি বলছে? নাম হচ্ছে আপনার, ওরা বলছে যে এই লোক তো, এই লোকই তো। হুম। সবাই বলছে এই তো। 12 বছর আগে ও অলরেডি শেষকৃত্য করে ফেলেছে। হ্যাঁ, ও না, হারিয়ে যাওয়ার 12 বছর পরে করেছে, তাতে মোটামুটি 5-6 বছর আগে শেষকৃত্য করছে, তার মানে 18-20 বছর। এবার ভিডিও কলে যখন দেখছে তখন কি বলছে? তখন দেখে বলছে হ্যাঁ এই তো, রংপুরের ভাষা তো, এই তো শরদিন্দু। হ্যাঁ এই তো শরদিন্দু। ওইদিকার ভাষা তো একটু আলাদা, আমাদের চাঁপাইনবাবগঞ্জের মতো নাই। হামার ঘে ভাষা আর ওর ঘে ভাষা মেলায় পার্থক্য আছে। তো শরদিন্দু রায়কে ওর ছেলে আসলো, আরো 2জন লোক আসছিল এলাকার, ওনার চাচাতো ভাই আসে, নিয়ে গেল। নীল তখন কি বলছে? নীল অনেক, আমি ওর চেহারাই চেঞ্জ করে দিয়েছিলাম। আমি ফটো পাঠিয়েছিলাম আপনার কাছে, আগের বারের মতো কিছু ফটো আমি পাঠাইছি, আপনি দেখলেই ওরে চিনতে পারবেন না যে ওই লোকটা এই ওরা কি লোকটা বলছে নাকি। দেখে? দেখার পরে তো ওরা কি বলবো, আমাকে ওরা মানে প্রশংসা, আমি বললাম প্রশংসা আমার করে লাভ নাই। আমার দুর্ভাগ্য যে এই লোকটার সাথে আরো 2-4-10 বছর আগে কেন দেখা হলো না? 18টা বছর এই লোকটা রাস্তায় ঘুরলো, আমি তার পিছনে 8 ঘন্টা বা 40 মিনিট পরিশ্রম করার পরে তার পরিবারটা আমি পেয়ে গেলাম। খুব বেশি সময় লাগেনি। বেশি সময় লাগেনি, কিন্তু কেন এটা হবে? আরেকটা গল্প বলি আমি। 22 বছর হারিয়ে থাকে এই যে ফরিদা বেগম। 15 বছর বয়সে হারিয়ে যায় ফরিদা বেগম। বাড়ি হচ্ছে পাবনা জেলার সুজানগর থানার কৃষ্টপুর। ফোন দেন তো এরকম। যিনি মাত্র, কিন্তু এখানে দুঃখিত ব্যাপার যে আমি ওই মেম্বারের নাম্বার ছাড়া, ওনার মা বয়স্ক মা, বাবা মারা গেছে এই মেয়েটার শোকে, এই ফরিদা বেগমের শোকে। খুঁজতে 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 সে মারা গেছে। মাও প্রায় 2 চোখ অন্ধর পথে। সেই মা যখন খবর পাইলো যে তার মা বেঁচে আছে, কত বছর পর? 22 বছর পর, যে মেয়েটা মাত্র 13 থেকে 14 বছর বয়সে হারিয়ে যায়, কিছুটা মানে পাগল নয়, কিন্তু একটু হাবাগোবা টাইপের, বলেছে মা আমি বাজার থেকে আসছি, এই বাজারে গেছে আর ফিরে আসেনি। এরপরে কত জায়গায় থেকেছে, কত জায়গাতে লাথি গুতা খাইছে, আল্লাহ মাহবুদ জানে। আমি এই মেয়েটাকে পাই গত 7 তারিখে, এই মাসের 7 তারিখে, রহনপুর রেল স্টেশন থেকে। ওকে বললাম যে বোন তোমার বাড়ি কোথায়? বলে বাড়ি পাবনা। তুমি বাড়ি যাবা? কই যাব। ঠিক আছে আমার সাথে চলো, নিয়ে আসলাম। পরে একবার বলে পাবনা সদরে আমি খুঁজলাম, পাইলাম না। আরেকবার বলে চাটমোহরে খুঁজলাম, সেখানেও পাইলাম না। প্রতিটা থানা এবং মেম্বার এবং গ্রাম পুলিশ, এদেরকে খালি আমি বিরক্ত করতেই থাকি। লাস্টে আমি যখন পাবনা ঐতিহ্যবাহী পাবনা গ্রুপ একটা আছে, পাবলিক গ্রুপ,
আমি ওই গ্রুপে যখন পোস্ট করলাম তখন ওরা বললো যে সুজানগরে একটা কেষ্টপুর আছে। তা বললাম লাস্ট চিকিৎসা এটা দেখা যায়, চেষ্টা করলাম। পরে ওই মেম্বার বললো যে ভাই এই মেয়ে তো 4-5 বছর আগে হারায়নি, এই মেয়ে হারাইছে আজ থেকে 20-22 বছর আগে। তাই আমি বলছি যে ও যেহেতু বলছে 4-5 বছর, তাহলে এখানে আমি আর কি বলতে পারি। তখন ওর মাকে যখন ভিডিও কলে দেখাইলাম তখন ওর মা বলছে যে হ্যাঁ এইটাই। আর আমিও শিওর হয়েছি, কেন যে মা আর মেয়ের চেহারা সেম। পরে ওর মা দ্রুত বেগে ওই এলাকার 2-3 জন লোক সাথে নিয়ে গেল। তো মেয়েটা দেখার পরে ফিটু একটা এখন চিৎকার পর্যন্ত কয়জন মানুষকে তাদের বাসায় ফিরিয়ে দিয়েছে? আলহামদুলিল্লাহ 477 জন মানুষকে আমি এখন পর্যন্ত পরিবার পর্যন্ত পৌঁছে দিয়েছি। তার মধ্যে আমি নিজে 115 জনকে দিয়ে আসছি। ফিটু, যখন ওরা এই ধরনের মানুষজনকে আপনারা পান, ওরা তো একদম 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 বিচ্ছিন্ন অবস্থায় থাকে, বিচ্ছিন্ন, ওদের উন্মাদ, গায়ে নোংরা, উন্মাদ পাগল। ইট মারে, পাথর মারে, লাঠির বাড়ি মারে। এদেরকে যে আগে ওই নিজের একটা বাসার কাছাকাছি একটা জায়গাতে নিজে নার্সিং করার ব্যবস্থা করতেন, ওটা কি আছে এখনো? হ্যাঁ, আমার ওই আগে তো মার্কেটের ঘরে ভাড়া থাকতাম। আমি 2 মিনিটে শেষ করে নিই এটা। জি প্লিজ। তো যখন মার্কেটের ঘরে ভাড়া নিতে হতো, ওনার ঘরের মধ্যে প্রস্রাব পায়খানা করে দিত। তো সেই ক্ষেত্রে আমি আলাদা একটা জায়গা নিয়েছিলেন? ফেসবুকে একটা আবেদন করেছিলাম যে আমার সম্ভব হয়েছে না, আমার অর্থ নাই, যদি আপনারা পারেন একটু হেল্প করেন। পরে এক আঙ্কেল, নাম প্রকাশে অনিচ্ছুক, উনি আমাকে নাম বলতে নিষেধ করেছেন, আর্মির অবসরপ্রাপ্ত মেজর। সেই আঙ্কেল এবং আন্টি দুজনে যায় এবং ওনারা 2,10,000 টাকা সহায়তা করেন। সেই টাকাটা নিয়ে আমি 4টা টিন সেট ঘর নির্মাণ করেছি, যে ঘরে এখনো তাদেরকে সেবা দিচ্ছি। কিন্তু এই জায়গাতে এই টিন সেট ঘরে এদেরকে সেবা দেওয়া আমার জন্য খুব কষ্টকর। কেন জানেন? যখন খুব গরম হয় তখন প্রচন্ড গরম, আর যখন ঠান্ডা তখন এত ঠান্ডা লাগে ঘরের মধ্যে। কয়জন আছে এখন? বর্তমানে 2 জন আছে। 2 জন। একজনকে রেখে এসেছি, একটা মেয়ে যার পরিবারের খোঁজ পেয়েছি। দেখেন, এই মেয়েটা হারিয়েছে আজকে 6 মাস যাবত। একটা বাচ্চাও আছে ওর 12-13 বছরের। এই মেয়েটা রাস্তায় 6 মাস ধরে ঘুরছে, মাথায় জটমট লাগিয়ে গেছিল। তাকেও আমি সেম রহনপুর রেল স্টেশন থেকে নিয়ে আসার পরে পয় পরিষ্কার করে তার পরিবার খুঁজেও পেয়েছি। তার স্বামী এবং তার বোনের ভাইয়ের সাথে কথা হয়েছে। ফিটু, আপনি এগুলো কেন করেন? আল্লাহ, আমি জানি না আল্লাহ আমাকে কেন যে এই পথে 2019 সালে নিয়ে আসলো। আমি তো ছোটবেলা থেকেই মানুষের উপকার করতে ভালোবাসতাম, এটা আমার বাবার শিক্ষা। সেটা আগের প্রোগ্রামে শুনছিলাম। হ্যাঁ, কিন্তু ভূতে ধরছেনি আপনারে? আমার ভূত মানে কি, এটা আমার এখন এক ধরনের মানে আলাদা মানবিক সেবার একটা নেশা ধরে গেছে। আপনি জানেন বাংলাদেশে কত কোটি মানুষ? প্রায় 20 কোটির কাছাকাছি। 20 কোটি। তার মধ্যে আমার মনে হয় যে একজনও না এরকম, কমপক্ষে এইরকম মানুষগুলো হারিয়েছে। আমার টার্গেট, শোনেন, আমিও বহু প্রোগ্রাম এরকম করছি। রক্ত দিয়েছে রানা প্লাজায়, তাদের কন্ট্রিবিউটের জন্য কোটি কোটি টাকা দিয়েছে, কাউকে ট্রিটমেন্টের জন্য। এটা করাই যায়, মাইক্রোফোনে অভিনয় করে হোক আর ই করে হোক, বিভিন্ন রকমের কথা বলে এটা করাই যায়। এবং এই যে হারিয়ে যাওয়া মানুষকে ফিরিয়ে দেওয়া, সেটাও মাইক্রোফোনে বলেই যে খালাস দায়িত্ব, সেটাও করতেছে। হ্যাঁ, অনেকেই করতেছে। তার মধ্যে আমি যে কলিগের কথা বললাম, তার কিন্তু অ্যাক্টিভিটি এই পর্যন্তই সীমাবদ্ধ। কিন্তু একটা মানুষ হারায় গেছে, ওরে নিয়ে যত্ন করা, ওরা হাগু পেশাব পরিষ্কার করা, ওকে লালন পালন করা, যতদিন পর্যন্ত ওকে পাওয়া না যাচ্ছে ততদিন পর্যন্ত ওকে লালন করা, এই ঘটনা আমি কোনোদিন পৃথিবীর কর্নারে কোথাও আছে কিনা জানি না, বাংলাদেশে তো কোনোদিন শুনিনি। আপনাকে কোন ভূতে ধরছে দেখে এই রকম মায়া আর এরকম মহব্বত আপনার মধ্যে তৈরি হয়েছে? আমার তো জানা নাই যে এরকম আরেকটা ফিটু আছে বাংলাদেশে। আল্লাহু আকবার। আল্লাহ সর্বশ্রেষ্ঠ মানুষকে তৈরি করেছে 18,000 মাখলুকাতের মধ্যে। মানুষ হিসাবে, একজন মানুষ হিসাবে আরেকজন মানুষকে যদি ভালোবাসা দিতে না পারে, তাহলে আমি যেটা জানি যতটুকু, 20 কোটিতে একটা ফিটু আরেকটা তৈরি হচ্ছে না কেন? কি হলে তৈরি হতে পারে? কোন দিতে কি হবে? ইনশাআল্লাহ আজকে ওই তৈরি করার জন্য আমি আসছি এখানে। তো বলেন, এমন একটা থিওরি বলেন যে আরেকজন তৈরি হয়। আমি যতটুকু গল্প শুনেছি, এই যে বললাম, আমিও বহু কিছু অ্যাক্টিভিটি এখান থেকে ক্যাম্পেইন লঞ্চ করেছি, এই শুধু মাইক্রোফোনে অভিনয় করে কথা বলে অথবা মন থেকে বলি, দুইটার একটা। তো এটা পসিবল যে কেউ একজন বলতেছে, ওর হয়ে 100 জন খুঁজতেছে, ওকে বাড়িতে পৌঁছে দিচ্ছে। কিন্তু ওই ব্যক্তিটার দায়িত্ব নিয়ে নেওয়া, ওকে লালন পালন করা, যতক্ষণ পর্যন্ত ওর বাড়ির কাছে পৌঁছে না দেওয়া যায়, এরকম উদাহরণ আমার কাছে দ্বিতীয়টা নাই। কি কারণে আপনার মধ্যে এত মহব্বত তৈরি হয়েছে? আজকে আমার মতো প্রতিটা জেলা না, প্রতিটা উপজেলাতে যেন তৈরি হয়, আমি সেই উদ্দেশ্যে কিছু বলার জন্য আসছি। হাজার হাজার মা, বাবা, মেয়ে, ছেলের আর্তনাদ আমি ফিটু বলতে এসেছি এই জায়গাতে আজকে। বলেন।
আমি থামতে পারিনি বিধায় আমি চলে আসছি আজকে। বলেন বলেন যে কি করে এই যে- আমাদের মধ্যে তৈরি হবে 20 কোটিতে এই যে- দুইজন না কেন, একজন ফিটু কেন, আরেকজন না কেন? এই যে ফরিদা বেগম 22টা বছর রাস্তা রাস্তায় ঘুরলো, কেন কেন কেউ জিজ্ঞাসা করলো না তাকে আগেই? তার সংসার ধর্মকর্ম সব বিফলে চলে গেল। 22 বছর আগে সে হারালো, তাকে কেন কেউ জিজ্ঞাসা করলো না, এই মেয়ে তোমার বাড়ি কোথায়? আমি আজকে বলতে আসছি, আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো, কেন আপনারা জিজ্ঞাসা করলেন না? তাকে কলা পাউরুটি খাওয়ালেন, একটা ছিঁড়া ফাটা পোশাক দিলেন না, একটা ভালো পোশাক দিলেন, তাকে কেন জিজ্ঞাসা করলেন না আপনার হেফাজতে রেখে? জিজ্ঞেস করলে যে দায়িত্ব নিতে হবে। যে তোমার বাড়ি কোথায়, তুমি কোত্থেকে আসছো, কেন জিজ্ঞাসা করলেন? আমি মাত্র 2 ঘন্টা খাচ্ছি এই ফরিদা বেগম, তার মায়ের মুখের যে হাসি আর চোখের যে পানি, আমি তো মনে করি যে এটা আমার জন্য আশীর্বাদ। তার মা যে কান্নাটা দিয়ে গেছে আমার সামনে এবং আমার মাথায় হাত দিয়ে যখন দোয়া করলো যে বাবা রে তোমার জন্য আমি দোয়া করি, আমি যে কয়দিন বাঁচবো তোমার জন্য আমি দোয়া করব, যে তুমি 22 বছর পর আমার হারিয়ে যাওয়া মেয়েকে, আমি তো মনে করেছি যে মারাই গেছে। 400 কতজনকে ফেরত দিয়েছে? 470 জন। আমি এক ফিটু এই চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলার একটা অজপাড়া গ্রাম, যেখানে ঠিক মতো গাড়িও ঢুকে না, একটা 10 চাকার গাড়ি ঢুকলে ঘুরবে না, ওখানে ঘুরাতে পারবে না, ড্রাইভার 10 বার সামনে নিবে আর 10 বার ব্যাকে নিবে, তাহলে ওই গাড়িটা ঘুরবে। সেই জায়গা থেকে আমি 477 জন মানুষকে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায়, বাই দ্য ওয়ে আপনারা শুনে রাখেন, ফিটু কিন্তু এরকম না যে সোকল আমাদের মতো যারা সেলিব্রিটি ইমেজ নিয়ে ঘুরি, বললাম আর 10 জন ওর হয়ে লোক আছে জোগাড় করে পৌঁছে দিল। ফিটু হচ্ছে সেই পার্সন, আগেও তাকে আমি ইন্টারভিউ করার সুযোগ হয়েছিল এবং তাকে আমি ফলো করি বেসিক্যালি, কারণ ওর জেলা আমার জেলা কাছাকাছি। এ হচ্ছে এই মাল যে নিজ দায়িত্বে, যেহেতু তার ক্ষমতা নাই, একটা পর্যায়ে তো কি যেন রিক্সা টিক্সার মেকারের হ্যাঁ, আমি দায়িত্ব ছিল, এখনো সেই কাজটা করি, এখনো কিন্তু সেই সেই কাজটা কাজটা করে। আর চলমান ওইভাবে নাই, কারণ হচ্ছে এদের পিছনে সময় দিতে যায়। তো এত অভাবী হওয়ার পরেও সেই ছেলেটি এর কাছ থেকে কিছু চেয়ে, ওর কাছ থেকে কিছু চেয়ে, কোন রকম ভাবে এই পাগল মানুষগুলোকে সার্ভাইভ করানোর জন্য, ওদেরকে লালন পালন করার জন্য, ওই দুর্গন্ধযুক্ত 25 বছর 30 বছর একটা মানুষ গোসল পর্যন্ত করে না, তাদেরকে গোসল করিয়ে, তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে, বাড়ির মানুষজনের সাপোর্ট তো থাকবে না, এটা খুবই স্বাভাবিক। যেটা আমি শুনেছিলাম ভাবি এবং বাচ্চাদের যে রিয়াকশন জি, গত প্রোগ্রামে, সেগুলো সব আমার মনে আছে ফিটু। জি। সেগুলোকে অ্যাভয়েড করে নিজ দায়িত্বে সেই কাজগুলো করে, এটা কিন্তু ডিফারেন্ট জিনিস। এই ধরনের এক্সাম্পল বাংলাদেশের পার্সপেক্টিভে দ্বিতীয়টা কেউ দিতে পারবেন বলে আমার জানা নাই, ওয়ার্ল্ড পার্সপেক্টিভে খুব বেশি দেখা যাবে বলে আমার জানা নাই। প্রাতিষ্ঠানিকভাবে করা সম্ভব, যখন আপনাকে পেট্রোনাইজ করবে ফাইন্যান্সিয়ালি বা বিভিন্ন রকমের লোকবল বা বিভিন্ন রকমের পাওয়ার দিয়ে, বাট একটা ব্যক্তি মানুষ যে নিজে অভাবী, তারপরে এই ধরনের অ্যাক্টিভিটি দেখানো, এইভাবে সাপোর্ট করা, দিনের পর দিন একটা পৌঁছে দেওয়া, এটা কিন্তু ইটস এ রিয়েলি রিয়েলি এ বিগ ডিল, এ বিগ ডিল। এটা শুধুই কিন্তু একটা প্রোগ্রামের মধ্যে সীমাবদ্ধ না, এটা একটা ওয়ান ম্যান আর্মি, একটা সিঙ্গেল ইনস্টিটিউশন যার নাম ফিটু। ওকে ফিটু, তারপর তো এই যে ফরিদা বেগম 22 বছর পর পরিবারে ফিরে গেল, তাদের পরিবারে একটা নিজস্ব ফোনও নাই, সেখানকার এক মেম্বারের ফোন আছে, তার নাম্বার দিয়ে কথা হয় এবং সেই সবকিছু ব্যবস্থা করে দেয় তার মাকে আমার কাছে পাঠানোর। আমি বলেছিলাম যে আপনি আসতে না পারলে আমি ফোন আপনার দিতে বাসায় পারি যেয়ে আজকে পৌঁছে কিছু? দিব। নিতে পারে। আমি নিজে এখন পর্যন্ত প্রায় 56টা জেলা আমার ঘোরা হয়ে গেছে বাংলাদেশে, আর বাকি যে কটা জেলা আছে ফিটু ইনশাআল্লাহ। আর কি বলার আছে বলেন তো? আমরা কেন এরকম আসলে না আমি আপনার মতো? আমি এটা আপনাদের বলেন কি তো। বলবো, আমার বুকটা ফেলে আপনাকে দেখাতে পারছি না, কেন জানেন? আমি আন্ডারস্ট্যান্ড, যে এই ফরিদা কেন 22টা বছর রাস্তায় থাকলো? আমরা কেন এরকম না ফিটু? 20 বছরে আরেকটা ফিটু না কেন? আপনাকে আমি ক্যাটাগরিক্যালি বলতেছি, আপনার মতো পাগল আর দ্বিতীয়টা নাই, বিশ্বাস করেন। আর যাদের কথা আমি ব্যাখ্যা দিয়েছিলাম, তাদের চাইতে আপনি হাজারো লক্ষ গুণ এগিয়ে আছেন। কেন জানেন? আমি আবারও বলছি, যেহেতু প্রশংসা করতে পারি তো বলতেও তো পারি, যে কিবরিয়ার কথা বলেছি, সে তো প্রোগ্রামের মাধ্যমে কমিউনিকেট করে, মানুষ ওকে হেল্প করে, রাইট? আমিও বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের ক্যাম্পেইন চালায়, প্রোগ্রামে বলি, মানুষ হেল্প করে, এটা এক জিনিস। আর ব্যক্তিগতভাবে মানুষগুলোকে নার্চার করা, ওর হাগুমুতো পরিষ্কার করা, ওর ময়লা আবর্জনা পরিষ্কার করে বুকের মধ্যে আগলে রেখে খাইয়ে পাঠিয়ে ওর বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া, ইটস এ ডিফারেন্ট জিনিস। আরেকটা ফিটু বাংলাদেশে নাই ফিটু, আমি আপনাকে বলে দিলাম। কেন তৈরি হয় না? কোথায় সমস্যা আমাদের? যে মেয়েটাকে গতকাল পরিষ্কার করছিলাম, যখন ওর চুলগুলো আমি জটগুলা কেটে দেওয়ার চেষ্টা করছি, ওই মুহূর্তে নাকটা ঝাড়ে একেবারে এভাবে চালাই দিল, আমার শরীরে পড়লো। এখন আমি বললাম যে ঠিক আছে তুমি ভালো করে ঝেড়ে নাও, আমি একটা কাপড় দিলাম। আমি মোটামুটি কালকে কিছু খাইতে পারিনি, মানে ওর শরীরের দুর্গন্ধটা আমার ভিতরে
ঢুকে স্বাভাবিক। মাস্ক লাগাইনি, স্বাভাবিক। হাতে গ্লোভস ছিল না, মানে একেবারে স্বাভাবিক ভাবে মনে হচ্ছে একটা স্বাভাবিক মানুষকে আমি নাড়াচাড়া করছি এইভাবে। True. তো আমাকে অনেকে বলে যে হ্যান্ড গ্লোভস লাগাও বা মাস্ক লাগাও। আর আমি কত চুতিয়া, তারপরে আপনি যে লাড়ছিলেন আর আমাকে লাড়লেন, আমার একটু কেমন কেমন লাগলো। তারপরে আবার আমি ভাবলাম যে আমি তো এত বড় চুতিয়া, এবার হাত দিয়ে ভালো করে টাচ করি, কত বড় চুতি আমরা। তাহলে আমাদের মধ্যে আরেকটা ফিটু তো জন্ম নেবে কেমনে? ওরে বাড়িয়ালি পরিষ্কার কেমনে জন্ম নিবে? আল্লাহ করবে, ইনশাল্লাহ করবে। না, আপনি কি আশাতে আসছেন? আমি আজকে আমি কারোর কাছে কিছু চাইতে আসিনি, আমি খালি অনুরোধ করব যে আপনার এলাকায় যত মানসিক ভারসাম্যহীন মানুষ পড়ে আছে আপনারা একটু, কি এক ফিটু দেখবে আর কেউ নাই? আমি 100টা দেখছি, আপনি একটা দেখেন, আপনার এলাকায় একটা দেখেন, আপনাকে 1000টা দেখতে হবে না। আর যদি আপনি না দেখেন তাহলে আপনাকে আমি একটা উদাহরণ দেব। বলেন। আপনার মা বা আপনার বাবা বা আপনার যে মেয়ে কোনো সময় হারাতে পারে। বা আপনার বোন আমার যেদিন ছেলে হারিয়ে হারাতে যাবে, পারে। যেদিন হারিয়ে যাবে সেদিন কিন্তু আমার মতো ফিটুকই কিন্তু আপনি কাকতি মিনতি করবেন আমার ছেলে হারাতে পারে। যে কোনো মুহূর্তে। আজকে আমি 100 সুস্থ বার। আছি, আমি কালকে পাগল হতে পারি না। আমি এই প্রোগ্রাম এই যে থেকে হঠাৎ উঠে করে যেতে দৌড় পারবো। দিয়ে একটা মার্কেট থেকে আরেক মার্কেটে আমার বাচ্চা চলে গেছিল, আপনার জি। ভাতিজা। জি, আমরা শেয়ার মাল কত কিন্তু টেনশনের কাজ, আপনি তো চাপাই, চিন্তা আপনার করতে সাথে পারছেন? খুব বেশি দুপুরের না, জি, তাহলে আপনাকে আগে ফোন দিতাম। কত বড় আর আপনিও টেনশন, কত কানতেন, কত দিয়ে বড় আর খুঁজে টেনশন। পাই না, আমিও খুঁজে পাই না, অনেকক্ষণ পর খুঁজে, যদি না পাইতাম তাহলে তাহলে কত বড়- ফার্স্ট কলটা ঘুম ফিটুকে হতো। দিতাম যে ফিটু, এই যে আমার রাজীব ভাই একটু আগে কান্না করছিল, একটু ফিটুকে আগে। বলতাম যে ফিটু বাপ আমার, তোর তো পাশের এলাকা, আমি রাজশাহীতে কোর্টে বাসা, আমাকে বাঁচা। কতজন এরকম দিন রাত ফোন দেয়, এই মেসেঞ্জার আর ইমো আর হোয়াটসঅ্যাপ। ওকে, তাহলে কেন তৈরি হয় না? এখন- কিভাবে তৈরি হবে ফিটু? এখন আজকে যদি এই অনুষ্ঠানের পরে, আজকে আমার কথাগুলো শোনার পরে একজনও যদি আমার মতো মানবিক কর্মী তৈরি হয় তাহলে আমি জানবো যে দেখি আমি তো ফোন সফল নিয়ে তো হয়েছি, বেটা, তৈরি হয় কিনা দেখি। তাহলে আমি সফল হয়েছি। আর যদি একজনও তৈরি না হয় তাহলে আমি জানবো যে আমার জীবনটাই বৃথা। কেন জানেন? ফোন এটা হুম। নাম্বার আসে না? 22 বছর হারিয়ে থাকা ফরিদা, তো আমাদের ই নাই। মাত্র আমি 2 ঘন্টা পরিশ্রম করছি, ফরিদা ফিরে গেল তার মায়ের কাছে। তার মা হয়তো আজকাল হয়ে আছে, মানে এমন অবস্থা। আচ্ছা ফিটু ভাই, আপনার কি মনে হয় না যে আপনি বারবার একটা প্রশ্ন করছেন যে আসলে কেন আপনারা করলেন না? কেন এখানে করলাম? আমার মনে হয় না যে ইচ্ছা শক্তি একটা বিশাল বড় ব্যাপার। যে জি। মনে হয় যারা আসলে এই জায়গাটা, এই ল্যাকিংটা থাকে, এটা তো জি। জাস্ট একটা ইচ্ছার অভাব, তাই না? জি, ইচ্ছা করলেই কিন্তু এই কাজটা করা যায়। অবশ্যই যদি সম্ভব। কারো ভিতরে মানে সৎ সাহসটা থাকে, ওই ইচ্ছাটা থাকে কাউকে হ্যালো? হেল্প করার। হ্যালো, আসসালামু আলাইকুম গুরু। আচ্ছা, কি নাম আপনার? আমি সিলেট থেকে ময়নুল বলতেছি। মানাল, আমি তো পারি না, আমার যে উলট পালট এগুলো যে ব্যাপার, ওই সেবা করতে হবে, এত এনার্জি নাই, আর আমার ওই সব সমস্যা আছে একটু, আমি তো খারাপ। ইনশাআল্লাহ আপনি পারেননি কেন? আপনার কথা শুনে আমার অনেক ভালো লাগছে। না না, ইনশাআল্লাহ ওই আলাপ পরে। আমি চেষ্টা করব। আপনি পারেননি কেন? আমি তো পারি না যে আমি খারাপ, তাই আপনি পারেননি কেন? আমি গুরু ইনশাআল্লাহ চেষ্টা করব ওনার মতো হওয়ার জন্য। কি চেষ্টা আলহামদুলিল্লাহ। করবেন, কি কাজ বলেন তো? যদি পারি, দরকার হয়, যদি মানে আমার অর্থ নাই, ঠিক আছে, যদিও পারি। ওরও অর্থ নাই, ও সাইকেলের মেকারের কাজ করে, ওরও অর্থ হ্যাঁ, নাই। হ্যাঁ, আমার দরকার হলে আমার শরীরে রক্ত বেশি হলেও আমি হেল্প করার চেষ্টা করব। কিছু বেচা লাগবে না, ওকে হেল্প করার জন্য পাশে দাঁড়াতে হবে, ওর ঠিকানা জানার চেষ্টা করতে হবে, একান্তই বিপদে পড়লে তখন ফিটুকে ফোন দিবেন, তাই তো ফিটু? গুরু, আমি Yes. একটা কথা বলতে চাই গুরু, আপনার একটা দাওয়াত দিতে চাই। বলেন। ওই যে আমি যে লিমার বিষয়ে যে গুরু আমার সাথে যে রিলেশন ছিল, আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে গুরু। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তাই? একবার বলছিলাম না গুরু আপনাকে? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই প্রোগ্রামে কথা হয়েছিল, আমি তখন ওকে উইশ করেছিলাম তোমার হয়ে, তোমার হয়ে উইশ করেছিলাম। হ্যালো গুরু, আমার 5 মিনিট সময় দেন। হ্যাঁ, বলতে থাক বাপ। হ্যাঁ, আমি সুসাইডও করতে চেয়েছিলাম। হ্যাঁ, ওগুলো বলা লাগবে না। হুম, হ্যাঁ, বুঝাইছিলেন আপনি আমারে। বুঝাইছিলাম এবং ওই মেয়েকে উইশ করেছিলাম যে আইসা পড়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শান্তি পাবি, ভালো থাকবি তোরা। দেখি ঘটে গেছে না এই ঘটনা? এখন আপনার পার্সোনালি কিভাবে নক করা যায়? আমার বিয়েতে আপনি আসবেন কিভাবে? না, ওইটা বলার পরে কি ঘটনা ঘটে গেছে নি, এখন বিয়ে হতে যাচ্ছে। জি গুরু, জি। দেখ, আমাকে কিন্তু ফান করে ওরা গুরু করে না। সবাই মেনে নিচ্ছে, আমার ফ্যামিলি সবাইও মেনে নিচ্ছে। আই ডিজার্ভ বি গুরু, বুঝছস না? তুই পাত্তা দিস না, বাট আপনার কথা শুনে আপনার আমার শাশুড়িও আপনার প্রোগ্রাম শুনে গুরু, শোনার পরে মনে করে সবকিছু মেনে নিছে গুরু। আমার প্রেম যখন ভেঙে গেছিল আপনি কোথায় ছিলেন? আমি তো বুঝলাম না। সবার প্রেম জোড়া লাগাই দেন, আমার প্রেম ভাঙা হৃদয় নিয়ে আমি ঘুরছিলাম একটা সময় আর কি, এখন না। হ্যালো গুরু। তখন কি সবচাইতে বেশি কাছে ভাই হিসেবে তোর পাশে ছিলাম না?
না ছিলেন না। সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটাকে আমি বলেছিলাম না যে না। কোনো কথার সাথে যাওয়া যাবে না, এই বউ আগের কথা তখন তো তোর সাথে যোগাযোগ ছিল না। এটাই। লিমার কথা ওই সময় আমি বলেছিলাম, তখন বাড়িতে এটা আলোচনায় করছো স্লাইড, জি জি এবং ফাইনালি ঘটে গেছে এটা, তাই তো? জি জি গুরু। কি যে শান্তি লাগতেছে শোন, আমার কাছে মনে হচ্ছে যে আমি প্রোগ্রাম আমাদের কয়টা 15 তলায় হয়, আমার কাছে মনে হচ্ছে যে একদম কক্সবাজারের দক্ষিণা বাতাস এসে আমার গায়ে এসে লাগলো। কি যে শান্তি লাগতেছে, কি যে শান্তি ছাড়েন, আমার লাগতেছে। গরম লাগতেছে। লিমা আপনার প্রোগ্রাম শুনতেছে গুরু, ওকে কিছু বলেন। লিমা, তোরা ভালো থাকিস বোন আমার, অনেক ভালো থাকিস, আর আমাকে যে সম্মানিত করেছিস এই 2-4-5 মিনিটের ফোনে কলের কথার ভিত্তিতে, তোরা যে পরস্পরকে চিনতে পেরেছিস, বুঝতে পেরেছিস, পরস্পরের কাছাকাছি এসেছিস, এর চাইতে গুরুত্বপূর্ণ কিছু হতে পারে না। আমি যতটুকু জানি যে একটা খুফিয়া ইবাদত থাকে কিছু, যেমন খুফিয়া ইবাদত সবার পছন্দের, সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আমি এটা একটা শুনেছি যে এরকম একটা খুফিয়া ইবাদত হচ্ছে ভাঙা সংসার, ভাঙা সম্পর্ক জোড়া লাগানো। এটার জারিয়া যদি কেউ হতে পারে, এর চাইতে খুফিয়া ইবাদত নেই, আর কিছু হতে পারে না। তো তোদের কপাল, তোদের জোরে আমার পাপের কোনো শেষ নাই। অসম্ভব নোংরা, অসম্ভব রকমের বেয়াদব টাইপের মানুষ আমি। এই খুফিয়া ইবাদত ধরে আমার মনে হয় হাসরের ময়দানে আমি পার পেয়ে যাব। তোরা ভালো গুরু, থাকিস। আমি যদি আপনাকে পাঁচ হয়ে সালাম করতে পারতাম, অনেক খুশি হতাম গুরু। জান আমার, আমি যদি তোর সম্পর্ক জোড়া লাগানোর এবং ভবিষ্যতে যে বিয়ে হতে যাচ্ছে তার কারণ হয়ে থাকি, এর চাইতে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। সবচেয়ে বড় প্রাপ্তি যে হাসরের ময়দানে আমাকে বাঁচিয়ে দিবি। এই এক একটা সম্পর্ক আমার হয়ে হয়তো সেদিন ঘোষণা দিবে, এবং ডেফিনেটলি আমার মতো পাপী বান্দা সেদিন পার পেয়ে যাবে। আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। কোনোদিন যদি দেখা হয় তো ডেফিনেটলি সেদিন আমরা সেলিব্রেট করবো আমাদের মতো করে। ওকে এই গুরু, আমি চেষ্টা করবো যে ওই স্টুডিওতে ওকে যদি সম্ভব হয় আনা যায় কোনো। আসিস, ভালো থাকিস। অনেক 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 ভালো লাগে, কত ভালো লাগে রে। লাভ ইউ গুরু। লাভ ইউ জান, লাভ ইউ জান। কি একটা চমৎকার তথ্য দিলি তুই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চমৎকার তথ্য। গুরু এই ফাঁকে 1 মিনিট আমি কথা জি বলবো। প্লিজ। যেমন আমাদের এই যে জয়নাল আবেদন রাজীব ভাই একজন তৈরি হয়ে গেছে অলরেডি। আজকে আমি এই ভিডিও চলাকালীন সময়ে, লাইভ চলাকালীন সময়ে অন্তত 10 জন আমাকে ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন যে আমি কাল থেকে মানবিক কাজে যুক্ত হব। আমি এরকম 10 জন লোক দেখতে চাই। তাহলে আমি মনে করবো যে এই জায়গাটাতে আসার পরে আমি সফল হয়েছি, নাহলে আমি মনে করবো আমার জীবনটা বৃথা। আমি কোনো গুরুর কাজ দেখে আমি তার শিষ্য, আমার যেন 10 জন শিষ্য তৈরি হয়, আমি মরার আগে যেন এই জিনিসটা দেখে দিতে পারি। আর যারা নতুন আরেকজন তৈরি হয় কিনা দেখি। হ্যালো, কে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? এটা কি ঢাকা এরকম গুরুর সঙ্গে কথা বলতেছি? জি বলছেন, কে? জি গুরু, আমি রংপুর থেকে বলতেছি, বাবু খাওয়া জেলা থেকে। নাম কি? আমার নাম মোহাম্মদ লিওন ইসলাম ঈশা। ঈশা? আমার নাম মোহাম্মদ লিওন ইসলাম ঈশা। ওকে। এই যে ফিটু একা এসব কাজ করতেছে, এরকম আরেকজন মানুষ তৈরি হচ্ছে না কেন? জি, আমরা করতে যাচ্ছি, বাট আমি এইরকম দু একজনকে এরকম করছি। আমাদের ফ্যামিলিগত এরকম হয়েছিল, তো মানে আমার কিছু ফ্রেন্ড আছে যারা এরা। আচ্ছা, কোনো সমস্যা হলে সরাসরি ফিটু নাম্বার দেওয়া যাবে কি নাকি? হ্যাঁ অবশ্যই, আমি নাম্বারটা কত? আমি নাম্বার দিচ্ছি 01761 01761 70 70 56 56 18 18। আরেকবার 01761 70 56 18। 18। এই নাম্বারটি কেন দিচ্ছি জানেন? এই নাম্বারটি দিচ্ছি আপনার এলাকায় কোনো মানসিক ভারসাম্যহীন মানুষকে দেখতে পাইলে আপনি সেবা যত্ন অপারগতা প্রকাশ করেন বা যদি করতে না পারেন, তাহলে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ওই ব্যক্তিটার একটা ছবি দিবেন, সে যতটুকু বলতে পারে জিজ্ঞাসাবাদ করবেন, অন্তত 1-2 মিনিটের ভিডিও দিবেন। ফিটু লোক তো তৈরি হচ্ছে, রাইট? জি অবশ্যই। নেক্সট আজকে 10 জন মানুষের আমি ফোন চাই এই জায়গায়, এই যে বলছে তো, যারা কথা দিবে। লিমার বউ পাইছে, ও খুশি, তাই রাজি হয়েছে। জি। এও তো রাজি। তুই রাজি কিনা এই ধরনের কাজের জন্য? বাপ, সেটা আগে বল। হ্যালো গুরু। বাপজান রাজি কি কাজ করতে? এই যে দুই আমি 10। আলহামদুলিল্লাহ 2 জন হয়েছে। আর বলিস না, 3-এ যাচ্ছি। হ্যাঁ বল। পরে চলে গেলাম অন্য ফোনে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? গুরু, আমি রাজশাহী থেকে। আরে রাজশাহী আমার কলিজা, আমার প্রাণ, আমার জান, আমার জানের শহর। আর ফিটু আসছে, ও তো আরো দামি, নাচল থেকে। জি জি, আমি প্রায় 10 বছর যাবত আপনার এই অনুষ্ঠান শুনি। না ঠিক আছে, প্রোগ্রামের প্রসঙ্গ বাদ। এই ফিটুকে এই কাজে হেল্প করা যাবে কিনা?
আজকে আজকে যে অতীতের কথা শুনলাম, সব শুনলাম। আমি আজ থেকে যদি কোনো এরকম লোক আমি তাই আমার চোখে পড়ে, আমি ফিডের মতোই চেষ্টা করবো তাকে। আর যদি প্রবলেম হয় তাহলে ফিটু ভাই চেষ্টা না, কথা দিতে হবে, কারণ কথা দিতে হবে। আজকে ওয়াদা দিতে এবং হবে। সাথে ফিটু ভাই তখন যদি না পারো, আমি 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 কথা দিলাম, আমি ফিডু ভাইয়ের মতোই চেষ্টা করবো। আচ্ছা, নাম্বারটা কি আর না হলে যদি সমস্যা হয় তাহলে ফিটু ভাইয়ের সাথে কমিউনিকেট করো যাতে করে এই সলিউশনটা আসে। 3 নাম কি? যেভাবে সেবা করা আমি সেভাবে সেবা করবো। ওকে, ভেরি গুড। নাম কি? আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। আমি আনোয়ার কোথায়? শিলমারি নন, পুঠিয়া থানা, শিলমারি নন, পুঠিয়া না? রাজশাহী জেলা পুঠিয়া থানা। আচ্ছা ঠিক আছে, পুঠিয়া। ওকে, শিব মন্দিরে দেখা হবে আনোয়ার। জি জি। আমাদের রাজশাহী কি বেস্ট? হ্যাঁ, অবশ্যই best। মাঝে সাথে যাই। পৃথিবীর মধ্যে বেস্ট রাজশাহী। না, খুব Yes. ভালো শহর, রাজশাহী শহর। সঠিক। আমি রাজশাহীতে যাই। ওকে, কলেজার টুকরা। ও যদি প্রবলেম হয় নিজে করবে, আর না আসলে ফিটু ভাইকে ফোন দিবে। তাহলে তুমি রেডি? এই যে 3টা হলো। তিনটা নেক্সট হয়েছে, ফোন। হ্যাঁ। হ্যালো, হ্যালো হ্যালো। জি শুনতে পাচ্ছি। কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এগুলো করলে কাজ হবে না তো, প্রোগ্রাম হিট করার জন্য গালি দিতে হবে মাঝে মাঝে। গুরুকে আজ গালি দিল অমুক, তাহলে প্রোগ্রাম হিট। হ্যাঁ বলেন, কে? জি গুরু, আমি আবির বলছি, নারায়ণগঞ্জ থেকে। ওকে, আবির নারায়ণগঞ্জ থেকে। আরেকজন ফিটু কি তৈরি হবে না? জি 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 গুরু, হবে। কিভাবে হবে? আবির করবে এরকম কাজ? যদি এ ধরনের মানুষ দেখো তো নিজে থেকে উদ্যোগ নেবে। জি জি যদি নাও পারো তাহলে ফিটুর সাথে যোগাযোগ করবে। জি গুরু, করতে হবে। কথা দিলে? জি 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 শিওর? জি। ওকে, আমি তো ফিটু নাম্বার দিয়ে দিয়েছি। যদি নিজে পারো তো ভালো, না পারলে এ ধরনের পথভ্রষ্ট, অসহায় বা পাগল প্রায় মানুষগুলোকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। রাইট? ফিটু আছেই, তুমি নিজে পারলে ভালো, না হলে ফিটু সহযোগিতা নিয়ে তাকে বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। রাইট? জি গুরু। ওকে, 4 নম্বর। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট ফোন কল। এই যে হচ্ছে, সবাই রাজি হচ্ছে। অবশ্যই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কে? রংপুর থেকে বলছি। নাম কি? রুহুল আমিন। রংপুরের কোন থানা জিজ্ঞাসা করেন? রংপুরে কোন থানা? মাইগঞ্জ থানা। বুঝিনি। মাহিগঞ্জ। মাইগঞ্জ থানা। ওকে, ঠান্ডা কেমন এখন? মহানগর। ঠান্ডা কেমন? ঠান্ডা প্রচুর, ঠান্ডা রংপুরে। ঢাকাতে কিন্তু ঠান্ডা এখন কম। 2 সপ্তাহ আগে গেছিলাম রংপুর, তখন তো প্রচুর ছিল। কি নাম আপনার? হারাগাছ। জি, নাম কি? রুহুল আমিন। রুহুল আমিন। মাইগঞ্জ থেকে রুহুল আমিন। রুহুল আমিন, ওখানে যদি এই ধরনের ছিন্নমূল অসহায় মানুষজন থাকে যারা পথভ্রষ্ট, বাড়ি ফিরতে পারতেছে না, ওদেরকে কি হেল্প করবেন? হেল্প করবো। এখন আমার সিকিউরিটি নাম্বারের দরকার। ফিটু ভাইয়ের নাম্বার আমি দিয়েছি, আরেকবার বলছি ফিটু ভাইয়ের নাম্বার 01761। নাম্বারটা শুনেন। আমার নাম্বার তোলা সমস্যা হয়, উনি আমি নাম্বারটা সেভ করে রাখবো। ওনার মাধ্যমে আমি সহযোগিতা রংপুরে যদি কোথাও খুঁজছি, আমি না পেলেও ওনার সহযোগিতা করবো। আচ্ছা, Very আপনি good. আমার নাম্বারে পরে ফোন দিবেন। আমি নাম্বারটা আপনাকে দিয়ে নাম্বার দিচ্ছি, তো already আবার বলে বলেছি, দিচ্ছি। প্রোগ্রামে শুনতেই পাবেন। আরেকবার বলেন। হ্যাঁ, আমি আরেকবার বলে দিচ্ছি। আমার নাম্বারটা হচ্ছে 01761705618। আপনি লিখতে পারলেন না, এখন উঠাতে পারলেন না, পরবর্তীতে এই ভিডিওটা আবার True. শুনবেন True. এবং নাম্বারগুলো উঠাবেন। রুহুল আমিন, থ্যাংক ইউ। নেক্সট ফোন কল। কত হলো? 5টা। পাগলের মতো সব রাজি হয়ে যাচ্ছে না, কাউকে তো অবশ্যই। বোঝানো লাগতেছে না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? কি? গুরু, রাজশাহী থেকে বলছি। রাজশাহী মানে তো আমার কলিজা। নাম কি? আবিদ আল হাসান। আবিদ আল্লাহ হাসান। জি গুরু। তোর কণ্ঠস্বর বলতেছে তুই প্রেমে পোতায় আছিস। এই অসহায় মানুষগুলোকে হেল্প করবি নাকি প্রেম নিয়ে থাকবি? না গুরু, আমি কোনো প্রেমের মধ্যে নাই। আমি ওনাকে হেল্প করতে চাই। ভেরি গুড, ভেরি গুড। আলহামদুলিল্লাহ। আবিদ আল্লাহ হাসান, রাজশাহী কোন জায়গা এটা? এটা হলো কাদির। আমাকে নিয়ে চল কাদিরগঞ্জ, প্লিজ নিয়ে চল। ওই মসজিদের পাশ দিয়ে ঢুকবো, গোরস্থানের পাশ দিয়ে বের হয়ে ওখানে একটু আড্ডা দেবো চায়ের আমি দোকানটাতে। প্রতিনিয়ত নিয়ে রাজশাহী চল। রেল স্টেশন থেকে লোক নিয়ে যাই। জি গুরু। কাদিরগঞ্জ কত পছন্দের জায়গা, প্রত্যেকটা অলিগলি রাজশাহীর কত পছন্দের জায়গা আমার, আমার প্রাণের শহর। আবিদ, ভালো থাকিস। জি গুরু। ওকে, টেক কেয়ার। হ্যালো, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি হারাগাছ থেকে বলছি। হারাগাছ থেকে কে? হারাগাছ থেকে মোহাম্মদ আবিদ। আবিদ জি, প্লিজ বলুন। গুরু, ভালো আছেন? আমি ভালো আছি। আর এই যে এক ফিডুই কি দেখবে সব অসহায় পথভ্রষ্ট পাগল প্রায় অসহায় মানুষদেরকে, নাকি আমাদেরও দায়িত্ব আছে?
আমাদেরও দায়িত্ব আছে। তাহলে কি করবেন? আমি যথাসাধ্য চেষ্টা করবো। আর নাম্বার তো পাবেনই, ভিডিও কল, এই যে ভিডিওটা আছে সেখানে ওকে হেল্প করে নিজে করবেন, তাহলে ওকে হেল্প করবেন, রাইট? আপনার বাড়ির পাশে হারাগাছের হাসান নামে একটা ছেলে হারিয়ে আছে, ওর বাবার নাম হচ্ছে সুলতান মাহমুদ। আজকে 2 বছর পার হয়ে গেল। আপনারা কি জানেন যে আপনার এলাকার একটা ছেলে হারিয়ে আছে, প্রতিবন্ধী, সে কথা বলতে পারে না? আমি এই যে 2 সপ্তাহ আগে গেছিলাম হারাগাছ, জানেন আপনি? না, খুঁজে বের করাবেন। আপনাকে আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি। সুলতান মাহমুদের হচ্ছে জয় বাংলা বাজারের দোকান, তো একজন সে ছেলের জন্য আবিদ, জয় বাংলা বাজার, হ্যাঁ। ধুমের কাঠি জয় বাংলা বাজার, ওই যে এক সেকেন্ড, ধুমের কাঠি জয় বাংলা বাজার চিনিস আবিদ? ধুমের কুটি, ধুমের কুটি। হ্যাঁ ধুমের কুঠি, ধুমের কুঠি জয় বাংলা বাজার চিনিস? হ্যাঁ, চিনি। তারপর ঠিকানা কি? সেইখানে যে দেখবেন যে একটা দর্জি আছে, নাম হচ্ছে সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ যে দর্জি আছে ওর সাথে যোগাযোগ করে হুম, তারপর কি করবে ও? ওর ছেলে হারায় আছে, আমরা খুঁজতেছি, উনিও যেন চেষ্টা করেন আমাদের সাথে। ওকে আবিদ, তুই তাহলে তোর প্রথম অ্যাসাইনমেন্ট এটাই থাকলো। ওনার এলাকার যেহেতু। যেহেতু তোর এলাকার, কত দূরে তোর বাসা? এই যে যে ধুমের ঠিকানাটা বললাম ধুমের কাঠি, গুরু, তোর বাসা থেকে কত দূর? আমার বাসা থেকে 20 মিনিট হবে। 20 মিনিট। জান, তোকে আমি এই অ্যাসাইনমেন্টে ফার্স্ট দিলাম, যদি সাকসেসফুল হোস তাহলে তুই অবশ্যই আমাদের ঢাকা FM 90.4 এর যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে প্লিজ তুই কমিউনিকেট করে জানাস যে গুরু আপনি অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন, আমি সাকসেসফুল। ওকে, গুরু, একটা কথা বলি। বল। আমার অনেক বন্ধুরা আপনার প্রোগ্রাম শুনতেছে, কে কে আছে রে? তাদের নাম বলি। বলো কি? কে কে আছে? ওদের নাম সাজ্জাদুল, রনক, আসাদুল। সাজ্জাদুল, রনক, আসাদুল আর এবার আমার বন্ধু, মানে আপনার প্রোগ্রাম শোনার পর আমরা একসাথে গল্প করি। ওকে, তোদেরকে অনেক ভালো, আসাদুল, রনক, এবং আমি সত্যি কৃতজ্ঞ যে সবাই একসাথে প্যানেল হয়ে আমার এই প্রোগ্রামটাকে সবাই এক্সপ্লোর করে। বাট আমি একটা দায়িত্ব দিলাম, রাইট? ওই যে ধুমের কাঠি যে ঠিকানাটা, একটু গিয়ে কোনোভাবে ওর সাথে কমিউনিকেট করা যায় কিনা। জি, আমাদের সামনে পরীক্ষা দেওয়া হয়ে গেল। অবশ্যই দোয়া থাকলো, ইনশাআল্লাহ, দোয়া রইলো। অনেক অনেক দোয়া। এসএসসি নাকি সামনে? হ্যাঁ, এসএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা। ওকে, ভালো থাকিস বাপ। ওকে, আল্লাহ হাফেজ। সবাই যে যার মতো, প্রচুর ফোন কল আসতেছে, জয় যার মতো। আমরা অনুষ্ঠান শেষ করব, আপনি আপনার মতো করে আর কি কমিউনিকেশন দিতে চান? আচ্ছা, এবং সেই আরেকটা সাথে নাম্বার, আরেকবার নাম্বারটা একটু বলে দেন। হ্যাঁ, এখন জায়েদকে একটু আপনি ফোনে এখন আমার কথা হচ্ছে যে আমার নিজের কথা না, আমি যেসব মানুষগুলোর জন্য আজকে আসছি, তাদের বুক ফাটা আর্তনাদ, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন। এই যে কিছুক্ষণ আগেই ফোন দিয়ে মরিয়ম, যার ছেলে নাম হচ্ছে পারভেজ, নারায়ণগঞ্জ ফতুল্লা বাড়ি, গত কোরবানি ঈদের 2 দিন আগে গরুর পিছন পিছন হাঁটতে হাঁটতে যে হারিয়ে গেছে। সেই মেয়েটা প্রতিনিয়ত আমাদেরকে ফোন দিয়ে কান্নাকাটি করে। এই একটু আগেও কথা বলছিলাম। তো এই যে একজন ভাই লালমনিরহাট থেকে একটা ফটো পাঠালো যে একজন মানসিক প্রতিবন্ধী পাওয়া গেছে ছেলে, ঠিক সেম সেম দেখতে। জানি না ওইটাই হয় কিনা, যদি ওইটাই হয় তাহলে এখান থেকে আমার আর চাঁপাইনবাবগঞ্জ যাওয়া হলো না, আমি লালমনিরহাট যাব। সে আমি কথা দিয়েছি যে আমার যতই খরচ হোক এবং যতই কষ্ট হোক, এই ছেলেটাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে হবে, কারণ তার একটাই ছেলে। মরিয়ম আপা যদি আমার এই লাইভ অনুষ্ঠানটা দেখে থাকেন, আপনার জন্য আমি কতটুকু করতে পারবো জানি না, যদি আল্লাহ আমাকে তৌফিক দেয় ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের টিমের যে সকল মানবিক স্বেচ্ছাসেবক ভাই বোন বন্ধু আছে তাদেরকে নিয়ে, আপনার ছেলে সহ আরো অনেকগুলা ছেলে, এই 18 বছর, 20 বছর, 25 বছর, 17 বছর, 12 বছরে কয়টা ছেলে হারিয়েছি, যাদের বাপ মার কান্নার সহ্য হচ্ছে না। প্রতিনিয়ত ফোন দিয়ে কান্নাকাটি করে, ভাই যে আমার ছেলেটা পাইলাম না। আজকে এক ভাই বলছে যে একটু ঢাকার দিকে দেখেন তো, দিনাজপুরে দেখা গেছিল এর আগে, যেতে যেতে ছেলেটাকে ধরে রাখতে পারেনি, জানালা টপকা পালিয়ে গেছে। আমি এসব হইতে দিই না, আমি যেটাকে ধরি শক্ত করে ধরি। এই যে কয়দিন আগে আমার হাত ফাটাই দিয়েছে, তাই তো, এখনো ঘা শুকায়নি। কি অবস্থা? এই যে ঘা এখনো শুকায়নি, হাত ফাটাই দিয়েছে, ঠিক নাই? হাত ফাটাই দিয়েছে, তারপরেও কিন্তু আমাকে ছাড়িনি। কেন ছাড়িনি জানেন? ওর পরিবার আমি পেয়ে গেছি অলরেডি। ওর পরিবার বলবে যে এই লোকটা বদমাইশি করে ছেড়ে দিয়েছে, আমাদের সাথে প্রতারণা করেছে। ও হাত ধরে এভাবে ঘুরাই দিয়েছিল, এটা ভেঙে যাবে মনে হয়, সেই অবস্থা। হাত ছেড়ে দেয়া ওর পাও ধরলেছি আমি রাত্রি 2টার সময়, কতখানি পাগল হলে তারপরে পালাতে দিনি আমি। কেন? সকাল হলে ওর পরিবার বলবে যে আমার ছেলেটাকে ছেড়ে দিয়েছে, প্রতারণা বলেন করছে বলেন, আমার আপনার সাথে। কথা শেষ করেন। তো আমি যেটা বলতে যা যা চাইছিলাম বলতে চান। যে কেন এই যে আমার কাছে প্রায় 600-র উপরে
আমি মানুষ করছি এখন বর্তমানে। আমি কেন একাই করব ভাই? দায়িত্ব সবকে আমাকে সরকার দিয়েছে না আপনারা দিয়েছেন? না এখানে আমার কোনো ব্যক্তিগত কোনো স্বার্থ আছে? কেন আমি এই কাজটা কেন করছি? আজকে 22 বছর 20 বছর পরে একটা হারিয়ে যাওয়া লোক যখন পরিবারে যাচ্ছে, তাদের যে হাসি কান্না, এটা আপনি কি দিয়ে পাবেন? কোটি টাকা দিয়ে কিনা পাবেন? আজকে যে আমি কথা বলে এখানে বলতে এসেছি এই জায়গাতে, কেউ জানে না। আমি শুধু সন্ধ্যার আগে দু ভাই মিলে হাসতে হাসতে একটা লাইভ দিয়েছি যে আমরা আজকে ঢাকা এফএমে লাইভে আসছি। অনেকগুলো কমেন্ট এসছে, ভালো কথা। আপনারা কমেন্ট করছেন, আপনারা লাইক দিচ্ছেন, শেয়ার করছেন, ভালো লাগছে। কিন্তু একটা মানুষকে পাওয়ার পরে আপনারা কেন তাকে আটকে রাখতে পারছেন না? আপনি তাকে দুই একটা কথা জিজ্ঞাসা করে হাল ছেড়ে দিচ্ছেন, সে দৌড়তে দৌড়তে চলে গেছে অন্যদিকে। আরে ওকে ধরে বাঁধেন, ওকে ঘরে হ্যান্ডকাপ করলে আমার হাতে পড়বে। কিন্তু ওই পাগলটাকে আপনি আগে আটকে রাখুন, ওকে বাইরে ভিডিও প্রকাশ করেন ফেসবুকে এবং নাম্বার দেন। যদি পরিবার খুঁজে পাইতে সমস্যা হয় আপনি আমাকে কল করবেন। আমার প্রত্যেকটা পোস্টের নিচে উপরে আমার নাম্বার দেওয়া আছে। একবারে সহজ ব্যাপার। আপনার কোনো পেজ আছে? আছে, একটা ছোটখাটো পেজ আছে, মানবিক ফিটু নামে একটা পেজ আছে, যেটা আমার এলাকার ছোট ছোট ভাইরা বলছে যে আপনি যেহেতু একটা কাজ করছেন দীর্ঘদিন যাবত, আমি এটা রাখতে চাইছিলাম না। কত বছর ফিটু? আব্দুল গনি ফিটু নামে আমার পেজ আছে। ফিটু কত বছর আছে? আর আজকে এই 20 তারিখে আমার 4 বছর সামনে, এই রানিং 20 তারিখ, আজকে 1 তারিখ না, আমি 20 ফেব্রুয়ারি এটা খাতা কলমে, কিন্তু তার আগে অনেক অনেক দিন চলে গেছে। তো যাই হোক, যেটা দিন তারিখ লেখা পড়ছে খাতা কলমে, ছেলে মেয়ে কয়টা সেটাই আপনার? প্রকাশ করলাম। 3টা মেয়ে, 2টা মেয়ের বিয়ে দিয়েছি, 2 মেয়ের ঘরে 4 নাতি, 4টাই বাহ। ভালো নাতি। আছে তো সবাই? সবাই আলহামদুলিল্লাহ খুব সুখে আছে। একটা মেয়ে এবারকার এসএসসি পরীক্ষা দিবে, ছোটটা। আর সব ছোটটা হচ্ছে ছেলে, যেটা আমাকে সার্বক্ষণিক হেল্প করে। এবারকার 7 আমার উঠলো। ভাবির বেশি কমপ্লেন নাই তো? কমপ্লেন আগে ছিল কিন্তু এখন নাই। এখন মাঝে মাঝে গন্ধ ঢুকে এলে খাইতে পারে না, কারণ মেয়েদের তো পরিষ্কার ওই করে। আর মেয়েরা কিভাবে থাকে না থাকে 5 বছর 7 বছর 10 বছর 22 বছর, ভাবি পরিষ্কার করে মেয়েদেরকে? তো কে করবে? আমি করবো? মায়ের খাবো পাবলিকের কাছে? আমি শুধু চুল গলা বা হাতে পায়ে নখ গুলা কেটে দেই, আর বাকিগুলা ওকে আমি সবকিছু দিয়ে দেই। তাহলে ওনার কথা এত দেরি করে আপনি কেন বললেন? যে- উনিও তো একজন আমি- সৈনিক কথা আপনার বলেন। আমি সাথে। আসলে কি বলবো, আমার পরিবার যদি হেল্প না করতো, আমাকে সাপোর্ট না কথা করতো, বলেন। তাহলে সম্ভবই ছিল না। আমি ভাবির ওনাকে কথা বলেন। যে কথা ওনাকে সামনাসামনি কোনোদিন বলতে পারিনি, আজকে হয়তোবা যদি সে এই ভিডিও দেখে, যেহেতু বাড়িতে একটা রঠা মোবাইল আছে, যদি উনি দেখেন তাহলে হয়তোবা জানি না কি বলবে। তবে আমি ওনার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা দিন দিন বাড়তেই আছে। আমার বউ এতগুলা মানুষকে গোসল করায়, একটা মেয়ে কিভাবে থাকে আপনি বলেন তো? যারা পাগল, যার প্রস্রাব কি পায়খানা কি আর অন্যান্য কি, ভাবিকে উদ্দেশ্য করে বলতে থাকেন কথা। তো ও যে যে কাজগুলো করে আমি অবাক হয়ে যাই। এবং পাড়া প্রতিবেশীও বলে যে, একজন প্রশ্ন করে বসছে যে পুরুষদের হিসাব আলাদা, কিন্তু মেয়েদের তো অনেক কিছু অন্যান্য হিসাব নিকাশ থাকে, সেগুলা কিভাবে করো তুমি? আমি বললাম যে আমার বউ করে। বলেন তো ভাই। ওকে আবার ডাক দিছে যে তুমি কি এগুলা করতে পারো? কই যে হ্যাঁ আমি করবো না তো কে করবে? তো যাই হোক, পারভিন, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক বহুত দিন। আর তুমি যে কাজ করো, আমাকে যে হেল্প করো, মানে এত পরিশ্রম করো, তাদের রান্না বান্না সহ, তাদের পোশাক আশাক পরিষ্কার সহ, তাদের খাবার দাওয়া, তাদের যাবতীয় যতটুকু করো, এজন্য তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ। তোমাকে আমি অভিনন্দন জানাই এবং তোমার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তোমাকে এই মানবিক কাজের জন্য কবুল করেন। আমার কি হবে আমি জানি না, আমি আল্লাহর কাছে দোয়া করব যেন আমার পারভিনকে আল্লাহ কবুল করে। আমার ছোট্ট একটা বাচ্চা 11-12 বছর বয়স চলছে, সেও আমাকে এই কাজে যতটুকু হেল্প করে, তার জন্য আমি দোয়া করি। আমার আরো 3টা মেয়ে আছে, তারাও আমাকে সাপোর্ট করে। তারা সাপোর্ট না করলে আমি কখনোই, কারণ তাদের মাকে যদি তারা ভাঙিয়ে দিত, তাহলে হতো না। তাহলে তার মা যদি আমার সাথে বিদ্রোহ করতো, তাহলে আমার এই কাজে আসা সম্ভব ছিল না, আচ্ছা, আমি সফল হতে পারতাম আপনি না। বলেছেন আপনার দুটো মেয়ে বিয়ে হয়েছে, তাদের শ্বশুরবাড়ির লোকজন কি প্রাউড ফিল করে? তারা আপনি এই হয়তোবা কাজগুলো কোনো এক করছেন? সময় মনে মনে ঘৃণা করলে এখন তারা সাপোর্ট করে এবং তারা বলে যে অনেক একটা ভালো কাজ করে, ভালো গর্ব, জিনিসের কথা আসতে তারা গর্ব করে বলে যে আমার কুটুম, আমার বিহাই এই কাজ করে, পাগলের সেবা করে। এবং তাদের কাছে কোনো, ওই এলাকায় যদি কোনো পাগল মানুষ থাকে কুটুমের এলাকায়, তাহলে আশেপাশের লোকজন দ্রুত ফোন দেয় এবং ছবি পাঠায়। ওই এলাকাতে আমার একটা ভাতিজা আছে, রুবেল নাম, এই ছেলেটা আমাকে অনেক হেল্প করে। মানে কি বলবো, এরকম আরো কিছু আছে। আমার বংশেরই কিছু ভাগ্না ভাতিজা
ভাতিজি, বউ, যারা এক সময়তে ঘৃণা করলেও এখন তারা মনে হচ্ছে এটাকে একটা মানে এর চাইতে আর কোনো ভালোবাসা নাই। যেহেতু আমি ভালোবাসি পাগলকে, আমি ভালোবাসি, তাহলে যে পাগলকে ঘৃণা করবে তার সে আমার বন্ধু হতে পারে না, কখনো না। আমার বন্ধু হতে হলে পাগল কাকে ভালোবাসতে হবে। হ্যাঁ, আপনার কথা শুনে সাধারণ মানুষ মনে করে কারণ হচ্ছে আপনি এখানে খারাপ। এখানে আপনি লাইক কমেন্ট যতই করেন, যখন আপনার এলাকায় একটা পাগল মানুষকে দেখবেন, তাকে খাবার দিবেন না, তাকে পোশাক দিবেন না, তার 73-80 বছর বা 75 বছর বয়স, সে অর্ধউলঙ্গ আছে, যদি আপনার যে মহিলাকে ঝাপটে ধরলো না, আমি ধরবো, কারণ শত শত মা বাবা দোয়া আছে আমার উপরে, আমাকে ধরার পারমিশন আল্লাহ দিয়েছে, কৈফত দিতে হলে আমি আল্লাহর কাছে দিব। কেন ওই মহিলাকে আমি ঝাপটে ধরেছি, কেন তাকে জোর করে আমি পোশাক পরেছি বা পোশাক চেঞ্জ করতে বাধ্য করেছি, তার মাথার চুলগুলা কেন কেটেছি, এই জবাব দিয়ে আমি আল্লাহ তাআলার কাছে করব। যদি আমার অপরাধ হয় আল্লাহ আমার বিচার করবে। কিন্তু আপনি এই প্রশ্ন তুলে আপনি এড়িয়ে যাবেন যে ফিটু পাগলকে ধরলো, জড়িয়ে ধরলো, বা একটা চট থপ্পড় মারলো বা গালি দিল, আপনি এই বলে আপনি দায় এড়িয়ে যাবেন না। এটা হচ্ছে আপনার এক ধরনের বদমাইশি, আপনি এই কাজ কখনো করবেন না। সত্য কথা। আর আমি আরো কিছু কথা বলতে চাই, যেটা হলো অনেকে আমি দেখি যে একটা কলা পরোটি খাইয়ে ভিউ বাড়ার জন্য ইন্নে বিন্নে কথা বলবেন, লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ করবেন, এইসব বাটপারি বাদ দেন। ওই ধরনের বাটপার যারা আছেন, আপনার কিন্তু কিয়ামতের দিন বিচার হবে। আপনি অসহায় মানুষকে নিয়ে খেলা করবেন না। আমিও চিন্তা করছিলাম যে ভিউ বাড়ানোর এটা মনে একটা মাধ্যম। আপনি আপনি একজন পাগল প্রেমিক, আমার মতো পাগল প্রেমিক আছেন। আজকে 10 জন চেয়েছি, 5 জন পেয়েছি গুরু, এখন পর্যন্ত 6 জন 6 জন পেয়েছি। আমাকে নিরাশ করবে না, 6 জন কোন দিলেই পেয়েছি। পাবো। তো আমি না, কথা আমাদের শোনার কিন্তু জন্য পুরো কমেন্ট সেকশন ভর্তি। ভর্তি বাপ। জি, Comment আমি 6 জন, আমি 4 জনকে পারি, কিন্তু তোমার কথা শোনার আজকে- জন্য আমি ফোন আর বন্ধ করলাম। ওরা তো সবাই রাজি গুরু এটা তো গেল 22 বছর। আমি আরেকটা ছোট না, ওই কেস স্টাডি দরকার নাই, এই একটা কথা দিই শুনি খালি একটা। আর দরকার নাই, কেস স্টাডি দরকার না। মানুষ বুঝছে যে ফিটু কি করে। এই শুনি, এই কথা শুনি। এই যে 2 সপ্তাহ আগের ঘটনা, বাই দা ওয়ে 6 জন বলছে, আরো 4 জন না 100 জন ফোন অবশ্যই। দিলে 100 জন রাজি হবে। না, আর আজকে সবাই মেসেজে দিচ্ছে, 100 কিন্তু জন হলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু কিন্তু সময় নষ্ট হবে দেখে আমি আর ফোন আচ্ছা। নেইনি। তাহলে গুরু এখন আমি চলে আসি আবার। জাহিদ কাম যে মাঝে আসো। এখন দেখা গেল যে আচ্ছা, জাহিদকে একটু একটু আমরা কিন্তু দেখতে দেখতে শেষের দিকে চলে একদম আসছি। অনুষ্ঠান শেষ। আমি শেষ করব, আমি শেষ করব। আপনি জাহিদকে একটু একটু থ্যাংক কথা ইউ বলতে দিতে দেওয়ার পারেন। আগে একটু পরিচয় করিয়ে দেন ফিটু। এই যে আমার ভাই, আমার মানবিক সহযোদ্ধা রাজীব ভাই আসছে। রাজীব ভাইয়ের মতো যেন আমি আরো 2-1 জনকে পাশে নিয়ে আসতে পারি, আল্লাহ তাআলা যেন তৌফিক দেয়। আর রাজীব ভাই যেভাবে নিজের কাজকর্মের ফাঁকে যতটুকু পারে হেল্প করে, করে না করে ওকে কথা বলেন একটু। আজকে দেখেন রাজীব ভাই অন্য একজন চাকর বলা যেত, মানে অর্ডার করলে তাকে চাবি নিয়ে দৌড়তে হবে গাড়ি স্টার্ট দিতে। সে একজন গাড়ির ড্রাইভার, বস ওপর তলা থেকে বের হবে, নিচতলা আস্তে আমরাও আস্তে যারা চাকরি করি ওটা ব্যাপার না। নিচতলায় আস্তে আস্তে বলবে যে জয়নাল গাড়ি রেডি করো, রাজীব গাড়ি রেডি আমরাও করো। চাকর, আমাদেরকে তো চাকরি করি। তাহলে No ওই problem. এই লোকটা যদি আমাকে দিন রাত 24 ঘন্টার মধ্যে আমাকে ফিটু, ওকে অন্তত কথা বলান একটু। কত, হ্যাঁ আমি কথা অবশ্যই বলাবো। আমি আসলে রাজীব ভাই সেভাবে কথা বলতে না, আর ও না না পারো না, বলান অনেকটা বলান আজকে অনেক কান্নাকাটি বলান, করছে বলান, কিছুক্ষণ আগে, বলান। হ্যাঁ। তো কথা বলান, রাজীব ভাইকে একটু কথা বলাই এই সুযোগে। আপনি জিজ্ঞেস করেন কি বলবেন আপনি সেটা বলেন, বলেন। আপনি বলেন, সমস্যা নেই। আসসালামু আপনি আলাইকুম, আমার নাম জয়নাল আবেদিন রাজীব। তো ফিটু ভাইয়ের সাথে প্রায় 2021 সাল 22 সাল থেকে আর কি পরিচয়। তো একটা মানে হারানো পরিবারের বিষয় নিয়ে আর কি তার সাথে পরিচয়। তখন সে আমাকে অনেক হেল্প করে। জাহিদ কি 5 ওয়াক্ত নামাজ পড়েন নাকি? আমার নাম জয়নাল আবেদিন ও রাজীব। জয়েন রাজীব 5 ওয়াক্ত নামাজ হ্যাঁ, পড়েন? ইনশাআল্লাহ চেষ্টা করি। তো তখন ফিটু ভাই আমাকে অনেক হেল্প করে আমার এই কাজটা সাকসেসফুল করার জন্য আর কি। আমি 5 বছর চেষ্টা করছি আর কি, মানে আমি একটা হারানো পরিবার খোঁজার জন্য 5 বছর চেষ্টা করার পর তারপর সফল হয়েছে। ওটা সফল হয়েছি। তো হওয়ার পর ইনশাল্লাহ তখন থেকে আমি প্রতিজ্ঞা করছি যে ফিটু ভাই আমাকে যেভাবে সহযোগিতা করছে আমিও তাকে সেভাবে সহযোগিতা করব। তো আল্লাহর রহমতে প্রতিদিন ফিটু ভাই যে মানুষগুলিকে মানে সংগ্রহ করে বা রেস্কিউ করে, আমি এই লোকগুলির ফিটু ভাইয়ের মাধ্যমে ছবি নাম্বার নিয়ে, আমার নাম্বার ফিটু ভাইয়ের নাম্বার সহ বিভিন্ন ফেসবুক গ্রুপে আমরা পোস্ট করে কালকে যেমন একটা মেয়ে আমরা পাইছি চিরতা রানী দাস, ওটারও আমার মোটামুটি একটা বড় ধরনের অবদান ছিল। ঠিক আছে, আমি যে এখানে আসছি, এখানে একটু আগে একটা ছবি আমাকে পাঠাইছে, এটা লালমনিরহাট থেকে। ওই ছেলেটাকে আমরা প্রায় 1 বছর ধরে খুঁজতেছি ফিটু ভাই সহ। তো প্রায় 90% মিল আছে, হয়তো বা সাকসেসফুল হবে। আমি মানে ওই ছেলেটাকে ওরা লালমনিরহাটের বাই দ্য ওয়ে, এই যে হারানো মানুষকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে যারা সরজমিনে কাজ করে, আমি বারবারই বলতেছি ইটস এ ডিফারেন্ট কেস।
আমি আহ্বান করলাম, মিলে গেল, এটা এক জিনিস। আর সরজমিনে গিয়ে সেটাকে মিলিয়ে দেখা এবং সেই মানুষটাকে লালন পালন করা, তার সমস্ত কিছু, একজন একদম ছিন্নমূল অসহায় পাগল প্রায় মানুষকে সেবা যত্ন করা মানে বুঝেন তো। ফিটুক বিভিন্ন সময় কিন্তু আহত পর্যন্ত হয়েছে, সেটা আমরা আগেও দেখেছি, আজকেও যেমন দেখলাম। এবং তার যে প্রিয়তমা স্ত্রী পারভিনের কথা বলছিলেন, যে সে মানুষটাকে একটা এরকম অসহায় ছিন্নমূল পাগল প্রায় মানুষের সমস্ত, মেয়ে মানুষের সমস্ত দেখভালের দায়িত্ব নিতে হয়। এগুলো বুঝেন যে কোন লেভেলের স্যাক্রিফাইস। আমার মনে হয় না যে এরকম একটা এক্সাম্পল আর একটা অন্য কোথাও পাওয়া যাবে। আমরা দেখা যাচ্ছে এই হারানো মানুষগুলির পিছনে কাজ করতে গিয়ে একদম ভোরবেলা সকাল 6টা থেকে শুরু করি এবং রাত্রেবেলা 12টা 1টা এমনকি রাত 2টা 3টাও বেজে যায়। আমাদের আসলে ফেসবুক ফজর আজান হয়ে যায় কত অ্যাক্টিভিটি দেখলেও বুঝতে পারবে আসলে আমরা কখন যে এইসব লোকটা খুঁজতে খুঁজতে নিজেই একটা অন্য জগতে চলে যায় আর কি। কিন্তু দেখা যাচ্ছে যে যখন 10 দিন 15 দিন বা 1 সপ্তাহ পর যখন এই মানুষগুলিকে খুঁজে পাই, তখন আমাদেরকে অন্যরকম একটা আনন্দ লাগে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, আমরা যে মানুষগুলিকে পরিবারে পাড়ায় পৌঁছে দেই, খুঁজে দেই, হ্যাঁ, কিন্তু এরা কোনো সময় আমাদেরকে বাড়ি পৌঁছানোর পরে আর কোনোদিন দরকার নাই, খোঁজ নেয় না, দরকার নাই, খোঁজ নেয় না। দরকার নাই। ঠিক আছে, আমরা সবকিছুর উঠে বসে আছে ও। ওপরালা ওই একটা কেসি যথেষ্ট পার পাওয়ার ওর জন্য দরকার নাই। এগুলো করা। কোনো দরকার নাই, ওদের মূল্যায়নের কোনো প্রয়োজন নাই। শুধু একজনকে রাজি খুশি করার আল্লাহ জন্য রাব্বুল আমরা আলামিন। এই কাজে আছি, আর কাউরই দরকার নাই। আসলেই দরকার নাই। ভাই আমার, আমি ভাই না, আমি কি বলবো আপনাকে, আপনাকে আসলে যতদিন- বলার ভাষা আমার নাই। আমি যতটুকু চেষ্টা আল্লাহ করি পাক আমার আপনাকে সারাদিনে তৌফিক দান কাজের করুক, ফাঁকে যাতে আপনি যতটুকু সময় পাই, জি। ততটুকু সময় আমার পরিবারের কাছে না ব্যয় করে আমি ফিটু ভাইয়ের পিছনে ব্যয় করি। না, পরিবার তো আচ্ছা একটা সমান। কথা বলি এই ফাঁকে, যারা এই মুহূর্তে আমাকে ফোন দিচ্ছেন আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আধা ঘন্টা পরে ফোন দেন, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কথা না, ওকে, বলছি। ঠিক আছে। এই ফাঁকে আপনারা একটু কল দিতে আসেন, পরিবারকেও সময় একটু অপেক্ষা দিতে হবে। করেন, একটু পরে আপনাদেরকে আমি কল ব্যাক করছি। কি অদ্ভুত ব্যাপার। এগুলো তো কোন পৃথিবীতে আমি- তৈরি হয় পাগলগুলো? আমি আন্তরিকভাবে আসলে অভিনন্দন জানাই, শেষ করছি একদম। কৃতজ্ঞতা জানাই। আমার রাজীব ভাই আছে, এরকম জানা আরো আমি শেষ মুহূর্তে 200-400 বক্তব্য। 500 রাজীব ভাইয়ের মতো আমি লোক পাই, তাহলে অন্তত রাস্তায় থাকা মানুষগুলার কিছুটা হলো দুর্ভোগ লাঘবে আমরা সফল হতে পারবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা আজকে লাইভটি দেখছেন, সকলের প্রতি আমি অনুরোধ করব যে আমার মতো নাক কপাল বা পা হাত ফাটানো খাওয়ার পরেও যদি আপনি একজন মানুষকেও তাদের পরিবার পর্যন্ত ফিরাতে পারেন, আলহামদুলিল্লাহ এটার প্রতিফল আপনি একদিন পাবেন। এই দুনিয়াতে না হয় অন্য দুনিয়াতে পাবেন। কারণ 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, তারপরে আপনার কিছু দায়িত্ব আছে, কারণ আপনাকে আল্লাহ সুস্থ রেখেছে 4 হাত পা। আর একজন অসহায় মানুষ যে নিজের কাজ পোটা ফেলতে পারে না, সে নিজে পায়খানা করার পরে পানি খরচ করতে জানে না, বা খাবারটা তুলে ঠিক মতো খাইতে পারে না, তাকে আপনি অবহেলা করবেন না। আমি কিছুদিন আগে একটা মানুষ পাইছিলাম, তার শরীরে দেখলাম যে অনেকগুলা মায়ের দাগ। কেন মারছেন রে ভাই? তাকে কেন মারছেন? তাকে খাবার দিতে পারে না, ভালো কথা, তাকে ফাটিয়ে ফুটে মারলেন আপনি। কি কারণে মারলেন আপনি? যদি আমি জানতাম যে এই লোকটাকে আপনি এভাবে মেরেছেন আর আমি দেখতে পেতাম, তাহলে আপনার আমি কি ব্যবস্থা করতাম দেখতেন। খবরদার, আপনি খাবার দিতে পারবেন না, ভালো কথা, তাকে পোশাক দিতে পারবেন, তাকে আপনি মারবেন না, কারণ সে তো পাগল, কিছু বুঝে না। আপনি একদিন অবুঝ ছিলেন, যখন আপনার মায়ের পেট থেকে বাড়ান তখন আপনি কিছু বুঝতে পারতেন না, আপনার বাপ মা আপনাকে লালন পালন করছে। আজকে ওই পাগলটা ঠিক ওই অবুঝ শিশুর মতো, তাকে কেন মারবেন? আপনি মারবেন না, এগুলা ভালো কাজ নয়। আপনি 10টা পারবেন না, একজন পাগলকে অন্তত আপনি সেবা শ্রদ্ধা করেন, তার পরিবার পর্যন্ত ফিরিয়ে দেন। আমি ইদানিং কিছু দেখলাম, অনেক মানবিক ভাই আছে যারা 1-2 জন করে হলেও যাকেই দেখে সে শিখুক, যাকে অনুসরণ করুক, সে 2-1 দেখছি যে পাঠাচ্ছে। আমি খুব খুশি হয়েছি, তাদের জন্য দোয়া করব। যারা রাস্তায় পড়ে থাকা মানুষ নিয়ে কাজ করবেন, যাদের সেবা দিবেন, তাদেরকে অন্তত খাবার দিয়ে পোশাক দেওয়ার পর আর ইজ্জতটা ঢাকবেন। আমি একটু আগে বলছিলাম যে আপনার মা হলে আপনি কি উলঙ্গ রাখতে পারতেন? আপনার বউ, তারপরে আপনাকে কেউ কিছু বলে, কোনো পুলিশ প্রশাসন থেকে আপনাকে অন্যায় করে বা হ্যারাসমেন্ট করার চেষ্টা করে, আপনি অন্তত আমাকে একটিবার ফোন দিবেন। আপনার আগে আমি হাত দুটো আগিয়ে দেবো হাত করা পড়ার জন্য। কারণ আপনি সুস্থ মানুষকে তো বাটপারি করার জন্য আপনি তাকে জড়িয়ে ধরছেন না, তাকে জড়িয়ে ধরছেন কি কারণে? সে একজন অসুস্থ, মানসিক ভারসাম্যহীন, সে কিছুই তার হুঁশ জ্ঞান নাই, এজন্য তাকে জড়িয়ে ধরছেন। আপনাকে কেউ বাধা দিবে না, যারা বাধা দিবে তাদেরকে আল্লাহ যেন সঠিক বুঝ দান করে। আজকে শুরু থেকে শেষ অবধি এখন পর্যন্ত যে সকল ভাই বোন বন্ধু হৃদয়বান বিত্তবান ব্যক্তিরা 10 টাকা দিয়ে হোক, 10,000 দিয়ে হোক, 2 লাখ দিয়ে হোক, 5 লাখ দিয়ে হোক, যারা
আমার পাশে দাঁড়িয়েছেন, এই লোকগুলিকে একটু ভালো রাখার জন্য যারা চেষ্টা করে গেছেন, তাদের প্রতি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। কৃতজ্ঞতা অভিনন্দন। আর আসলে এগুলা কোনো কিছু না, এগুলা কথার কথা। আপনার জন্য মন থেকে বা হাত তুলে আমি দোয়া করি, এই দোয়াটা হয়েছে আসল কিছু। এই যে কিছুদিন আগে নাম প্রকাশে অনিচ্ছুক অস্ট্রেলিয়া প্রবাসী আমার এক শ্রদ্ধেয় স্যার 3,20,000 টাকা দিলেন জমি ক্রয় করার জন্য। আমি যেহেতু রেলের জমিতে বসবাস করি, রেলের জমিতে যে কোনো সময় রেল যদি চাই আমি দিতে বাধ্য, তাহলে আমি কোথায় বসবাস করব আর এই মানুষগুলোকে কোথায় রাখবো? এই জন্য সেই ব্যক্তিটা অস্ট্রেলিয়া থেকে ডিবিসি নিউজের ভিডিও দেখার পরে সে আমাকে ফোন দেয় এবং তার বন্ধু বগুড়া সরকারি আজিজুল হক কলেজের একজন সহযোগী অধ্যাপক তার মাধ্যম দিয়ে 3,20,000 টাকা আমার কাছে পাঠাইছে। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন এইসব দানকে, সহযোগিতাকে অসহায় মানুষের জন্য আল্লাহ যেন কবুল করেন। তারপরে যিনি এর আগে 2,10,000 টাকা দিয়েছেন, তার সেই অর্থেই কিন্তু আমি সেই ঘর করে, কুড়িয়া ঘর হলো, তার অর্থ দিয়ে কিন্তু ঘর করে আমি করছি। যারা 5,000, 10,000 টাকা, 2,000 টাকা, 200 টাকাও যারা দেন বা 2 টাকা, সবার জন্য আমার অন্তর থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া থাকবে। খাস দিলে আমি দোয়া করব আল্লাহ পাক যেন আপনাদেরকে এই 2 টাকা, 1 টাকা, 200 টাকার বদলে যেন আপনাদেরকে এর প্রতিদান আল্লাহ তাআলা একদিন দিবে। বিদায় নিন। শেষ কথা যেটা হচ্ছে যে আপনার এলাকায় কোনো মানসিক ভারসাম্যহীন মানুষকে দেখতে পাইলে আপনি যদি তাকে সেবা যত্ন করতে ব্যর্থ হন, তাহলে আমার এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, আবারও বলবো একটু পরে, আপনি আমাকে ফোন দিয়ে জানাবেন। বাংলাদেশের যে প্রান্তে হোক, আমি অলরেডি 56 জেলা ঘোরা হয়ে গেছে ওকে, এই মানবিক কাজের সুবাদে। আমরা শেষ করছি এখন হ্যাঁ, শেষ বক্তব্য আরেকটু বলতে চাই, যাদের ছেলে মেয়ে, মা বাবা, আত্মীয় স্বজন হারিয়েছে আমার কাছে মেসেজ পাঠিয়ে রেখেছেন, আমরা ফেসবুকে অলরেডি এটা শেয়ার দিতে আছি। যদিও দেরি হয়, আপনারা মন খারাপ করবেন না যে আমার ছেলেটাকে কেন পাচ্ছি না। আল্লাহ কখন কাকে পাইয়ে দিবে। 22 বছর পরে আমরা 55 বছর হারিয়ে থাকা মানুষকে ফিরিয়ে দিয়েছি। আমরা এরকম 12 জন মানুষকে, এই রাজীব ভাই সাক্ষী এবং আরো অনেকেই, রাজীব ভাইয়ের মতো অনেক মানুষ আছে যারা দেখেছে যে 12 জন যারা 5 বছর 6 বছর বয়সে হারিয়ে গেছিল, এরকম 12 জন বোনের পরিবারে আমরা খোঁজ পাইয়ে দিয়েছি এবং আরো 50 জনের পরিবার খুঁজছি। এখন যাদের আপনি হয়তোবা এই ভিডিওটা নাও দেখতে পারেন, আপনার এলাকায় যদি এই ধরনের কোনো মেয়ে বা ছেলে বা বয়স্ক মানুষ হারিয়ে থাকে, নিখোঁজ থাকে, আমি নাম্বার বলছি, আপনি তাড়াতাড়ি করে তার ছবি এবং তার ঠিকানাটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। নাম্বারটা বলে দেন। 01761 705618। রাজীব, শেষ বক্তব্য। এই নাম্বারে আপনি আমাকে তার ছবি এবং ডিটেলসটা পাঠাবেন। আমরা চেষ্টা করব Understand? আপনার